কাল আমার গার্লফ্রেন্ড ইভার বিয়ে। আর বিয়েটা হচ্ছে আমার এই বড় ভাইয়ের সাথে। মা বাবা পছন্দ করছে ইভাকে, করবেই বা না কেন? এক কথায় আগুন সুন্দরী। ভাইয়া মুখে না বলেও বুঝতে পারছি মেয়ে তার পছন্দ হয়েছে। হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অপরিচিতা আর অনুপমের মতো স্বপ্ন বুনছে মনের কোণে। ইভাকে ফোন দিলাম। প্রথমে দেখলাম ওয়েটিং, হয়তো ভাইয়ের সাথে কথা বলছিল, তাই দ্বিতীয়বার কল দেওয়ার সাহস হয়নি। কিছুক্ষণ পর ইভা নিজেই কল দিল। রিসিভ করে বললাম, ইভা কেমন আছো? ভালো আছি। আচ্ছা ইভা, আমাদের গল্পটা এরকম না হলে পারতো নাকি? আমি জানি না। তোমার সাথে কিছু কথা আছে। আচ্ছা বলো। আমি বললাম ফোনে বলা সম্ভব না, সামনাসামনি বলবো প্লিজ। ইভা বলল আচ্ছা, কোথায় আসবো? আমি বললাম সেই পরিচিত জায়গাটাতে। ফোন কেটে দিল। ভাবতেই পারে না এই কি সেই ইভা যে আমাকে বকা দিয়ে নিজেই কান্না করতো। একদিন কথা না বললে চোখের জল নাকের জল এক করে ফেলতো। কথা বলতে পারতো না হেসকি তোলার জন্য। তখন খুব গর্ব হতো আমার ওর মতো জীবন সঙ্গিনী পেয়ে। ও আমাকে বলেছিল আমাদের বাবুর নাম রাখবে রিধি। হাসি পাচ্ছে, যেখানে বাবা মায়ের ঠিক নেই সেখানে বাচ্চার নাম ঠিক করা। কিন্তু একটা সময়ে এগুলো ভালোবাসা মনে হলো, এখন ন্যাকামো বলেই মনে হয়। যখন বন্ধুরা বলতো ভালোবাসার রং বদলায়, কিন্তু আমি বিশ্বাস করতাম না। কিন্তু এখন বুঝতে পারছি অর্থ আর পরিস্থিতির জন্য ভালোবাসার রং পরিবর্তন হয়। তবে আমি এখনো বিশ্বাস করি যে সম্পর্কের শেষ হলেও ভালোবাসার শেষ নেই। আসুন পরিচয় পাওয়াটা শেষ করি। আমি মুন্না। যদিও সবাই জানেন আমি বাবা মায়ের দ্বিতীয় সন্তান। আমি ছোট, আর আমার বড় একটা ভাই আছে। তার সাথেই আমার গার্লফ্রেন্ড এর বিয়ে। আর এতক্ষণ যার সাথে কথা বললাম সে হচ্ছে আমার এক্স গার্লফ্রেন্ড, মানে আমার হবু ভাবি ইভা। এবার গল্পে আসা যাক। গোসল করে নামাজ পড়লাম, বসে বসে ফোন ঘাটছি। বাবা মায়ের খাওয়া হলে খেতে যাব, কারণ আমার সেই সৌভাগ্যটা নেই তাদের সাথে এক টেবিলে বসে খাবার। সেটা অনেক আগেই হারিয়েছি। আপনারা হয়তো ভাবছেন সেটা আবার কেন। চলুন ফ্ল্যাশব্যাকে। আমি যখন ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষে পড়ি তখন ভাইয়ের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান ছিল। অনেক মেহমান ছিল, তাদের মধ্যে বাবার বন্ধুর মেয়ে রোজা। রোজা আমাকে অনেকবার ভালোবাসার নিবেদন করছে, কিন্তু আমি রোজাকে পছন্দ করতাম না। রোজা আর আমি সেম ক্লাসেই পড়তাম। আমি পড়ালেখায় মনোযোগী ছিলাম, তবে খুব চঞ্চল আর দুষ্টু ছিলাম। দুষ্টুমির জন্য অনেক বকা খেয়েছি। আমার সকল চঞ্চলতা আর দুষ্টুমি এক নিমেষেই চুপচাপে পরিণত করেছিল রোজা। অনুষ্ঠানের সেদিন সকালে যখন গোসল করে পোশাক পরব তখনই আগমন হয় রোজার, আর আমি তখন খালি গায়ে। আমি রোজাকে বের হতে বলি, কিন্তু সে আমাকে জোরে ধরে। আমার রাগ ওঠে, তাই ঠাস ঠাস করে চর বসিয়ে দেয় রোজার গালে। রোজা অবাক হয় আর কেঁদে ফেলে, কারণ বাবা মায়ের আদরের মেয়ে একটুতেই কান্না। রোজা দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে আসলো, আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে। নিজের জামা নিজেই ছিঁড়ে চিৎকার দিল বাঁচাও বাঁচাও বলে। সবাই দৌড়ে এসে দেখলো দরজা লক করা। ভেঙে ঢুকলো ভেতরে। তখনই রোজা দৌড়ে চলে গেল আম্মুর কাছে। আব্বু এসে আমাকে চর মারলো, জীবনের প্রথমবার মারলো। খুব কান্না পেল। আমার বাবা কিছু না জিজ্ঞেস করেই কেন মারলো আমাকে। আমি কান্নারত কণ্ঠে বললাম, বাবা আমি কিছু করিনি, সব রোজার ষড়যন্ত্র। সেটা রোজা শুনে ন্যাকা কান্না করে বলল, আঙ্কেল, আমার গালে দেখেন চড়ও মেরেছে। সত্যি রোজার ফর্সা গালটা লাল হয়ে আছে। আমি আটকে গেছি, কিছু বললেও কেউ বিশ্বাস করবে না। মেহমানে রুমটা ভরে গেল, যে যা পারছে আব্বুকে বলছে। আমি চিৎকার দিয়ে বললাম, যা বলার আমাকে বলুন, আমার বাবাকে বলবেন না। কথা বলার সাথে সাথে বাবা এসে আমাকে মারতে লাগলেন। লাথি চর যা পারছি দিছে। আমি শুয়ে পড়ছি। মা বলে চিৎকার দিলাম। দেখলাম মা কান্না করছে, কিন্তু তার চোখে আমার জন্য মায়া নেই। কাজের লোক রহিম কাকাকে যখন বাবা লাঠি আনতে বললেন, তিনি কিছু বলতে গেলে বাবা গর্জনে বিড়ালের মতো চলে যায়। লাঠি দেখে চিৎকার দিলাম, আম্মু বাঁচাও আমাকে, আমি কিছু করিনি, থামো বাবাকে। বাবার প্রতিটা বাড়িতে আমি চিৎকার করছিলাম। রক্ত বের হয়ে গেছে, সিলে গেছে অনেক জায়গা। হঠাৎ দেখলাম রোজার আব্বু আমার আব্বুকে থামালেন আর বললেন, মেরে ফেলবি নাকি? মেরে কি প্রমাণ করতে চাও? আমি রোজার দিকে তাকালাম। মুচকে হাসি দিল। তার হাসিতে আমার কলিজা ছিঁড়ে যাচ্ছিল। বলতে ইচ্ছে করছে, রোজা তুমি না আমাকে ভালোবাসতে, তাহলে কেন এমনটা করলে? আস্তে আস্তে সবাই চলে গেল। আমি রুমের মেঝেতে পড়ে রইলাম। কখন যে অজ্ঞান হলাম টের পেলাম না। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমি মেঝেতেই আছি। তার মানে কেউ আসেনি আমার রুমে। খুব শীত করছে, ওঠার চেষ্টা করলাম, কিন্তু প্রথমবার পারলাম না। অনেক কষ্টে উঠে বসলাম। দেখলাম আমি খালি গায়ে, কাঁধে লাঠির একটা টুকরো গেঁথে গেছে। উফ করে শব্দ করলাম। ওঠানোর সময় কোন রকমের লাইট অন করলাম। মোবাইলে দেখলাম রাত 11টা। তার মানে এতক্ষণ অজ্ঞান ছিলাম। বাথরুমে গেলাম ফ্রেশ হতে। হাতের গিটে পানি লাগার সাথে সাথেই চিৎকার দিলাম। তাকে দেখলাম কতখানি সিলে গেছে, চামড়া বাত দেওয়া।
লাঠির বাড়ি ফেরানোর জন্য যখন হাত পেতেছিলাম তখন গিটে পড়েছিল। উফ, কি ব্যথা! খুব ক্ষুধা লাগছে। গিয়ে দেখলাম বাবা মা ভাইয়া বসে খাচ্ছে, রহিম কাকা দাঁড়িয়ে আছে। আমি যাওয়ার পর চেয়ারে বসতে দিল রহিম কাকা। আমি বসলাম, কিন্তু সাথে সাথে বাবা দাঁড়িয়ে গেলেন আর বললেন, ওর সাথে আমি এক টেবিলে খেতে পারবো না। অবাক চোখে তাকিয়ে আছে বাবার দিকে। সে আরো বলল, আজ থেকে তুই আমায় বাবা বলে ডাকবি না, ডাকলে আমি তোকে ত্যায্য করব। আমি তাকিয়ে আছি বাবার দিকে, সে উপরে তাকিয়ে আছে। আমি ভাবছি, এই কি আমার সেই বাবা, যে বাবা আমি টেবিলে না আসলে খেত না? এই কি আমার সেই বাবা, যে আমার সাথে ক্রিকেট খেলতো, ঘুরতে যেত কাঁধে নিয়ে, হাজারো বায়না পূরণ করতো? প্লেটটা সামনের দিকে ঠেলে চেয়ার থেকে উঠলাম, হাঁটতে হাঁটতে রুমে আসলাম, শুয়ে পড়লাম। লজ্জায় ঘৃণায় আর খাইনি। রাতে ঘুমের দেশে হারিয়ে গেলাম। সকালে শরীরটা খুব দুর্বল, উঠতে কষ্ট হয়। আম্মুকে ডাক দিলাম। আম্মু দরজার সামনে এসে বলল, কি হয়েছে? আমি বললাম আমার শরীরটা খুব খারাপ, একটু ধরে উঠিয়ে ওয়াশরুমে দিয়ে এসো। তখন আম্মু যা বললো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মা বলল, মরে যা তুই, দরকার নেই তোর মতন সন্তানের। আমার ভাবতেও ঘৃণা হয় তুই আমার সন্তান। বলে চলে গেল। যতটুকু শক্তি ছিল তাও শেষ। মায়ের কথা শুনে কিছু টাকা ছিল, ওষুধ খেলাম, সুস্থ হলাম আস্তে আস্তে। তারপর থেকে আর এক টেবিলে খাওয়া হয়নি। এমনকি লেখাপড়ার খরচ দেওয়াটাও বন্ধ করে দিয়েছিল, আর বলেছিল থাকা খাওয়া বাদে কিছুই দিতে পারবে না। অনেক কষ্টে টিউশন করে কাজ করে লেখাপড়ার খরচ চালিয়েছি, কারো কাছে সাহায্যের জন্য হাত পাতেনি। তারপর আর দেখা হয়নি সামনাসামনি রোজার সাথে। তবে দূর থেকে একটা ছেলের সাথে রিক্সায় ঘুরতে দেখেছি। তখন আমার একটু মুচকি হাসি আসছিল, মনটা বলছিল হায় রে ভালোবাসা। রহিম কাকার ডাকে বাস্তবে ফিরলাম। আমি বললাম, কি হয়েছে কাকা? কাকা বলল, সেই কখন থেকে বসে আছি, তোমরা খেতে আসছো না, সেই জন্যই দেখতে আসলাম। আমি হাসলাম। মনে মনে ভাবলাম, কাকা তুমি দেখতে আসছো, আর আমি যদি মরে পড়েও থাকি, পয়সা গন্ধ নাকে যাওয়ার আগে টের পাবে না। দুপুরে খেয়ে বিকেলে পার্কে গেলাম দেখা করতে ইভার সাথে। গিয়ে দেখলাম ইভা দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি করে গেলাম আর বললাম, সরি লেট করে ফেলেছি, চলো বসি। বসার পর দেখলাম ইভা নাচ ছিটকাচ্ছে। আমি বললাম, তোমার কি কোনো সমস্যা হচ্ছে? ঘামের গন্ধ আসছে। মাথা নিচু করে বললাম, হেঁটে এসেছি তো, যার জন্য আসা সেটা বলি। বিয়ে করবে আমাকে? ইভা রেগে বলল, এগুলো বলার জন্য ডাকছো? কাল আমার বিয়ে, আজ এসব কি? আমি চলে যাচ্ছি। আমি অনুরোধ করলাম যে বসো একটু। আমাকে তো তুমি ভালোবাসো, তাহলে বিয়ে করতে সমস্যা কোথায়? কি আছে তোমার? বাড়ি গাড়ি টাকা পয়সা ভালো চাকরি করেছে তো কোনো রকম অনার্সটা। আমাকে পাবার কোনো যোগ্যতা তোমার নেই। তুমি তো বলেছিলে আমাকে সারা থাকতে পারবে না। হ্যাঁ বলেছিলাম, কিন্তু আবিরের সাথে কয়েকটা দিন কাটিয়ে বুঝতে পেরেছি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো। সত্যি তোমার কথা তেমন মনেই পড়েনি আমার। আমি এইসব নিয়ে কোনো কথা শুনতে চাই না। আর আমি যাব এখন, নয়তো বাবা টেনশন করবে। বলেই উঠে দাঁড়ালো আর বলল, পারলে ক্ষমা করে দিও, আর ভালো থেকো। বলেই হাঁটা শুরু করলো। তাকিয়ে আছে আমি তার পানে। ভেবেছিলাম ফিরে তাকাবে, না তাকায়নি। হেঁটে গিয়ে রিক্সায় উঠলো। গোধূলি আলো তার মুখে পড়তেই মুখটা জল জল করছে, এজন্য মুখে লাল আভা ফুটে উঠছে। এখন দেখে মনে হয় আমার ভাবনাটা ভুল নয়, সে সত্যি আগুন সুন্দরী। রাতে ঘুম হলো না এবার কথা ভেবে। বাসায় মেহমান ভরপুর, লোক সমাগম খুব। বাড়িটাকে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগতেছে বাড়িটাকে। যে যার কাজে ব্যস্ত, সবাই রেডি হচ্ছে বউ আনতে যাবে। আমাকেও একটা পাঞ্জাবি দিয়ে গেল। আম্মু রেডি থাকতে বলছে, বউ আনতে যেতে হবে। কিন্তু আম্মু তো জানে না যে আমার জীবনের একটা অংশ হারাচ্ছি আমি। সবার অবহেলায় চাপা পড়ে থাকা আমার অভিমানগুলো কেউ বোঝেই না, হয়তো বুঝবে কিন্তু সময় শেষে। সবার সাথে রেডি হয়ে গেলাম বিয়েতে। দূর থেকে দেখলাম রোজাও এসেছে, আমার দিকে তাকিয়েছিল। কিছুক্ষণ হয়তো ভাবছে, এত চালাক চঞ্চল প্রাণবন্ত মানুষটা এত চুপচাপ কেন, তাও নিজের ভাইয়ের বিয়েতে। প্রথমে বরকে 3বার কবুল বলানো হলো, এবার কনের পালা। আমিও গেলাম দেখতে, খুব ইচ্ছা ইভাকে বিয়ের সাজে দেখব। পরীর মতো লাগছে ইভাকে। ওর বর হওয়ার কথা আমার ছিল। নিয়তির কাছে হার মানলো ভালোবাসা। ইভা যখন প্রথমবার কবুল বলল, আমার বুকে একটা চাপ অনুভব করলাম। সাথে সাথে চোখ বন্ধ করলাম। টুক করে এক ফোঁটা অশ্রু পড়লো। সামনে এলাম নিজেকে। বিয়ের কাজ শেষ করে ইভাকে নিয়ে বাসায় আসা হলো। সবাই নতুন বউ নিয়ে ব্যস্ত, আর আমি ব্যস্ত বেলকনিতে দাঁড়িয়ে আকাশ দেখতে আর পুরনো স্মৃতিচারণ করতে। আকাশটা একটুও মেঘলা না, চাঁদ জল জল করছে, কোটি কোটি তারা। আকাশে দেখলাম একটা তারা একা এক জায়গায়, আশেপাশে কোনো তারা নেই। ভাবলাম ও হয়তো আমার মতো অবহেলিত। অনেক কথা ভেবে মনে অভিমানের পাহাড় তৈরি করছি।
অথচ অভিমান ভাঙার মতো কেউ নেই। চোখ দিয়ে পানি পড়ছে, কলিজাটা ফেটে যাচ্ছে। ইচ্ছা করে গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদি কিছুক্ষণ। না, কাঁদবো কেন? পুরুষ মানুষের তো কাঁদতে নেই। পুরুষদের পাষাণ হতে হয়, শক্ত হতে হয়, কিন্তু আমি পারছি না। কেন? হয়তো স্পর্শকাতর জায়গায় আঘাতটা এসেছে, সেজন্য। কেটে গেল সপ্তাহখানেক। ইভা মানিয়ে নিয়েছে খুব। বলতে হবে মেয়েটা খুব মিশুক। তাকে নাম ধরে বলাটাও ঠিক হচ্ছে না, আবার ভাবিও বলছি না। সকালে বের হচ্ছি একটা ইন্টারভিউয়ের জন্য। ইভা ভাইয়া বলে ডাক দিল খেতে। অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে গেলাম। হঠাৎ বাবা বলল, হয়তো তারা আছে, যেতে দাও। না, চাকরিটা হলো না, কিন্তু কতদিন বসে বসে অন্যের ঘরের ওপর বসে খাবো? সাথে যাব সিগারেট খেতে। দরজা খুলতে দেখলাম দোলনায় বসে আছে ভাইয়া ইভা। আমি চলে যেতে চাইলে ভাইয়া বলে থেকে যেতে। আমার দরকার ছিল সিগারেট খাওয়ার, তাই থাকলাম। খুব হিংসা হয় ভাইয়াকে ওর মতো ভাগ্য নিয়ে কেন জন্মালাম না। সিগারেট খাওয়া শেষ করে চলে আসলাম। দিন দিন সিগারেট খাওয়ার মাত্রাটা বাড়ছে। টিউশনের টাকার অর্ধেকের বেশি যায় সিগারেটে। প্রায় দেখতাম ইভা আর ভাইয়াকে ছাদে আর বেলকনিতে দেখি আর জ্বলি। যে ইভাকে কোনো ছেলের সাথে কথা বলতে সহ্য করতে পারতাম না, সে আজ অন্যের বুকে ঘুমায়। কেটে গেল 3 মাস। মেহমান আসছে বাসায়। ইভার আব্বু আম্মু দুপুরে খেয়ে চলে যাবে। সবাই একসাথে কত আনন্দে খাচ্ছে, আমি দূর থেকে দেখছি। কিছুক্ষণ পর রহিম কাকা ডাক দিল খেতে। আমিও গেলাম খেতে। অনেকদিন হলো তেমন ভালো কিছু খাওয়া হয়নি। খেতে বসলাম। কাকা দিল ইলিশের লেস আর ডাল। কাকাকে বললাম, কাকা আজ তো মাংস রান্না করছে, আমাকে দিবা না? চাচা এমন একটা উত্তর দিবে কখনো আশা করিনি। অনেকদিন হলো খাওয়া হয় না। কাকাকে দেখলাম ছলছল চোখে বলল, নাই বাজান, শেষ হয়ে গেছে। কিছু শব্দে পেছনে তাকাতে দেখি ইভা দাঁড়িয়ে আছে। আল্লাহকে বললাম, আল্লাহ আর কত লজ্জা দেবে? তোমার পছন্দের কি আমি একাই যে এত কষ্ট দাও? ইভা আমার দিকে তাকিয়ে পানি নিয়ে চলে গেল। আমি আর মাছটা খেতে পারলাম না কাটার জন্য। ডাল দিয়ে খেয়ে চলে আসলাম। কিছুদিন পরের কথা, একটা চাকরি হলো আমার। খুব বেশি বেতন না হলেও চলবে আমার। এমন একটা অবস্থা যে সিগারেট না খেলে ঘুম আসে না। অফিস থেকে বাসায় এসে ফ্রেশ হয়ে যখন পানি খেতে সামনের রুমে গেলাম, শুনতে পেলাম ভাইয়া ভাবিকে আমার থেকে সাবধান করছে। আমার চরিত্র ভালো না, আরও রোজাকে নিয়ে সব কাহিনী বলছে। আর থাকতে পারিনি, চলে আসলাম রুমের মধ্যে। সিগারেট ধরলাম। কি থেকে কি হলো জীবনটা? রোজা নামক কাল নাগিনীর জন্য ধ্বংস হলো আমার জীবনটা। ভাইয়ের প্রত্যেকটা কথা আমার কলিজায় আঘাত করছে। ইচ্ছে করছিল মাটির মধ্যে ঢুকে যাই। আমার জীবনটাই বা এমন কেন? সবাই তো কত সুখে আছে, মজা মাস্তি করে কাটায়, আমি পারি না কেন? চুপচাপ থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। বাসায় তেমন থাকা পড়ে না। নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছি। সব ভুলে যাব, নতুন করে শুরু করব। অফিসে বসে কাজ করছিলাম, মাথাটা খুব ব্যথা করছে আর বুকেও। হঠাৎ চোখে অন্ধকার দেখে অজ্ঞান হয়ে গেলাম। আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন হাসপাতালে আবিষ্কার করলাম নিজেকে। ডাক্তার বলল কিছু টেস্ট করা লাগবে। আমি বেড থেকে উঠলাম, খুব দুর্বল লাগছে। তবুও উঠে গিয়ে টেস্টগুলো করলাম। বসে আছি ডাক্তারের চেম্বারে। ডাক্তারের রিপোর্ট দেখছি, আমার দিকে মুখ কালো করে তাকাচ্ছিল। আমি তার মুখ দেখে কিছু আন্দাজ করতে পারছিলাম না। তখন ডাক্তার বলল, দেখুন, আপনাকে সরাসরি বলি, কারণ আপনি একা আছেন তাই বলছি। আপনার ব্রেন ক্যান্সার হয়েছে এবং আপনি একদম লাস্ট স্টেজে আছেন। অপারেশন করলে বাঁচার সম্ভাবনা 15%, আর আপনি সম্ভবত 1 মাস আর বাঁচবেন। আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। ডাক্তারকে বললাম যে এটা কিভাবে সম্ভব? আমি তো বুঝতেই পারিনি যে এমনটা হয়েছে আমার। তবে লাস্ট স্টেজে কেন? ডাক্তার বলল, আপনার লক্ষণগুলো স্বাভাবিক তাই টের পাননি। আমি দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, আপনার হাতে সময় খুবই কম। চোখ দিয়ে পানি বের হয়ে গেল। সিট থেকে ওঠার চেষ্টা করলাম, কোনো শক্তি পাচ্ছি না। সকল কাকতালীয় ঘটনাগুলো বারবার আমার সাথে কেন ঘটে? ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে হাঁটছি উদ্দেশ্যহীনভাবে। কেন জানি এখন বাঁচতে ইচ্ছে করে। খুব নতুন থেকে শুরু করার সুযোগ যদি পেতাম তাহলে কাউকে মনে রাখতাম না। রাতে ঘুম আসছে না, হয়তো চিরজন্মের ঘুম সামনে আসছে সেজন্য। বেলকনিতে গেলাম, সিগারেট ধরালাম আবারও। যদিও এটাই আমার প্রাণ নাশকারী, তবুও এটাই আমার একাকিত্বের সাথী ছিল। সিগারেটে একটা টান দিয়ে ধোঁয়াটা আকাশের দিকে ছোলাম। ধোঁয়ার মধ্যে দেখলাম সেই তারাটা আজও একা, তবুও জল জল করছে। আজ খুব আম্মুর কোলে মাথা রাখতে ইচ্ছে করে, আর তাহলেই আমার ঘুম আসবে। ঝিঝি পোকার ডাকগুলো আজ খুব বিরক্তকর লাগছে, কিন্তু কিছুদিন আগের মন দিয়ে শুনতাম। রুমে চলে আসলাম, টেবিলে বসলাম, কিছু লিখবো। শক্তি থাকাকালীন কিছু লিখে যাই। প্রথমে লিখলাম আম্মু আব্বুকে। প্রিয় আব্বু, আব্বু রাগ করো না, তোমাকে বাবা বলে ডাকছি বলে ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমা করে দিও। আম্মু আব্বু,
তোমরা যখন এগুলো পড়বে তখন হয়তো চলে যাব না ফেরার দেশে, ফিরবো না কোনোদিন। তোমার অবহেলার মাঝে চলে যাচ্ছি আমার সৃষ্টিকর্তার কাজে। জানো আব্বু, সেদিনে সেই অপরাধটা করিনি আমি। রোজা ফাঁসিয়েছে আমাকে। তোমার মারে আমার শরীরে ক্ষত হলেও তোমাদের আচরণে আমার মনে বেশি ক্ষত হয়েছে। তোমরা তোমাদের ছেলেকে বিশ্বাস করতে পারলে না। একটু দুষ্টুই ছিলাম, কিন্তু চরিত্রহীন না আব্বু। তুমি যখন বলেছিলে তুমি আমার সাথে এক টেবিলে খাবে না, সেদিন খুব কেঁদেছিলাম, কষ্টও পেয়েছিলাম আব্বু। জানো কতটা দিন লুকিয়ে লুকিয়ে দেখতাম তোমাদের খেতে। আমার চেয়ারটা খালিই পড়ে থাকতো, ইচ্ছে করতো তোমাদের পাশে বসে খাই আমিও। ছোটবেলায় যেমন খাইয়ে দিতে ঠিক তেমন করে খাইয়ে দেবে, কিন্তু সামনে যাবার সাহস হয়নি। তবে একটা শিক্ষা আমি পেয়েছি। তুমি যখন আগে টাকা দিতে আমার কোনো বন্ধুর অভাব ছিল না, কিন্তু যখন নিজে টিউশন করে টাকা ইনকাম করতাম তাও কম, তখন আমার কোনো বন্ধু ছিল না, কারণ তারা ছিল দুধের মাসি। আব্বু, ক্ষমা করে দিও আমাকে যে তোমার সুসন্তান হতে পারলাম না। দাফন করার আগে ছোট্ট একটা চুমু দিও এই অভাগার কপালে। ভালো থেকো আর ভাইয়াকে দেখে রেখো। এটি তোমাদের অবহেলার মুন্না। তারপর লিখলাম আম্মুকে। প্রিয় আম্মু, যখন এই চিরকুটটা পাবে তখন হয়তো দেখতে পাবো না তোমাকে, আমাকেও জীবিত পাবে না, কারণ আমার যে ব্রেন ক্যান্সার কেড়ে নিল অবেলার আমাকে। জানো আম্মু, যেদিন আব্বু আমাকে মেরেছিল সেদিন আমি আম্মু আম্মু বলে চিৎকার করেছিলাম। ভেবেছিলাম তুমি আসবে বাঁচাতে, কিন্তু আমার ধারণা মিথ্যে প্রমাণ করে তুমি আসোনি মা। আম্মু, তুমি না বলতে আমি আর ভাইয়া তোমার দুইটা কলিজা, তাহলে তোমার সামনে তোমার কলিজাকে কিভাবে মারলো আম্মু? তোমরা যখন ভালো ভালো খাবার খেতে আমারও খুব ইচ্ছে করতো খেতে, কিন্তু আমি পেতাম না। আমি ভাবতাম তুমি লুকিয়ে নিয়ে আসবে আমার জন্য, তাও আনোনি আম্মু। তুমি যখন ভাইয়াকে খাইয়ে দিতে আমি দূর থেকে দেখি কাঁদতাম। আমারও ইচ্ছে করতো খেতে, কিন্তু ভয়ে বলতে পারিনি। আম্মু, তুমি না বলতে আমি তোমার বেশি আদরের, আমি না খেলে তোমার গলা দিয়ে খাবার নামে না, তাহলে কিভাবে পারলে এতগুলো দিন আমাকে রেখে খেতে? কতটা একা হলে মানুষ আকাশের তারা দেখে, রাত কাটায়, বলতে পারো আম্মু? ঠিক ততটা একা ছিলাম। তোমরা সবাই যখন কথা বলা বন্ধ করে দিলে তখন মরে যেতে ইচ্ছে করছিল। এর থেকে হয়তো সেদিন আব্বু মেরে ফেললে কষ্ট কম হতো। তোমরা আমাকে বাঁচিয়ে রেখে প্রতিদিন মেরেছো। দোয়া করো আম্মু, তোমার ছেলেটা পরপারে যেন ভালো থাকে। তোমাদের সাথে আমার খুব কথা বলতে ইচ্ছে করে, কিন্তু তোমরা বলো না। আগ বাড়িয়ে অনেকবার চেষ্টা করার পরেও তোমরা বলোনি। আম্মু, তোমরা বুঝবে সবই। তবে বেলা শেষে তোমার কলিজাটার জন্য দোয়া করো, যেন আল্লাহর কাছে ভালো থাকতে পারি। আমার খুব বাঁচতে ইচ্ছে করে তোমাদের সাথে। কে চায় বলো অল্প বয়সে মরতে? কত রঙিন স্বপ্ন নিয়েছিলাম, দুর্বার গতিতে এক নিমেষেই সব শেষ হয়ে গেল। ভাইয়াকে ভালোবেসো, কারণ আমি তো আর নেই। ভালো থেকো আম্মু, এটি তোমার অবাগা। তারপর ভাইয়াকে লিখলাম, প্রিয় ভাইয়া, তোর হাতে যখন চিঠিটা থাকবে তখন আমি থাকবো না এই জগতে। এমন জায়গায় চলে যাব যেখান থেকে ফেরা যায় না। জানিস তোর ভাইটার ব্রেন ক্যান্সারে আক্রান্ত। তোর যে ভাইটা সিগারেটের গন্ধ সহ্য করতে পারতো না, সেই ভাইটা সিগারেট না খেলে ঘুম আসে না। ভাইয়া, তুই হয়তো জানিস না ইভাকে কতটা ভালোবাসি আমি। মাফ করিস, নাম ধরে বললাম। জানিস একটা সময় ইভাও আমাকে প্রচণ্ড ভালোবাসতো। কোনো কিছুর অতিরিক্ত যেমন ভালো না, ঠিক তেমনই ভালোবাসাও। হঠাৎ করে ইগনোর করছিল আমাকে। তারপর তোদের বিয়ে ঠিক হলো। আমি ইভাকে দোষই করছি না, দোষ আমার নিয়তের। না হলে এতগুলো ঘটনা আমার সাথে কেন ঘটবে? ইভা মেয়েটা খুব ভালো, ভদ্র, শান্ত। দেখে রাখিস আর ভালোবাসিস। তোদের মেয়ে হলে নাম রাখিস রিধি, নামটা আমার পছন্দের। মাফ করে দিস তোর এই ভাইটাকে, যে তোর ভালো একটা ভাই হতে পারলাম না রে। ভালো থাকিস। ইতি, তোর ভাই মুন্না। অন্যদিকে রোজার বিয়ে ঠিক হয়েছে। সে ছেলেটা আমার অফিসে চাকরি করত। সে তখন আমার ছবি দেখিয়ে বলল এই ছেলেটার ব্রেন ক্যান্সার হয়েছে। রোজা প্রথমে বিশ্বাস না করে এলো, পরে করছে। সেখান থেকে আসার পর যখন তার আব্বু আম্মুকে বলল আমার করুণ পরিণতির কথা, তখন প্রথমে তারা খুশি হয়। আর রোজা তখন সত্যটা বলে। রোজাকে চর মারে তার বাবা। তারা সকলেই আসে পরের দিন খুব সকালে, নিজেদের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইতে। খুব সকালেই ঘুম থেকে জেগে যাই, তখন টের পেলাম জোরে জোরে কথা হচ্ছে। বাবা খুব রেগে যাচ্ছে কারো ওপর। কণ্ঠ শুনে বুঝলাম রোজার আসছে। আমার মাথায় খুব পেইন হচ্ছিল, যা সহ্য করার মতো না। আফসা আফসা দেখছি সব, চোখে পানি এসেছে। ঠাস করে চর মারার শব্দ শুনলাম অস্পষ্টভাবে। একটু হাসি দিলাম আর ভাবলাম যে বাবা এবার সঠিক অপরাধীকেই শাস্তি দিল। তবে দেরি করে ফেললো খুব। হাত পা অসাড় হয়ে আসছে, শ্বাস করতে কষ্ট হচ্ছে। শুনতে পেলাম তারা সবাই দৌড়ে আসছে আমার রুমে। দরজা খোলার শব্দে তাকালাম। কোনো রকমে দেখলাম আমার আম্মু আব্বু দাঁড়িয়ে আছে, চোখে জল। দৌড়ে আসলো আমার মাথার কাছে, এসে চিৎকার করে ডাকলো আমাকে। শুনছি, তবে বলতে পারছি না কথা।
কথা আসছে না ভেতর থেকে, চেষ্টা করছি কিন্তু পারছি না, বুকটা ফেটে কান্না বেরিয়ে আসছে। তারা মাপ চেয়েছে কিন্তু বলতে পারছি না আমি যে তোমাদের ক্ষমা করে দিয়েছি। ভাবছি তখন আমি কথা বলতে চেয়েছি কিন্তু তোমরা বলোনি, আর আজ তোমরা বলছো কিন্তু আমি বলতে চেয়েও পারছি না। সবই বুঝতে পারলে। তবে বেলা শেষে সবার দিকে একবার চোখ ঘুরিয়ে তাকালাম। নিঃশ্বাসটা বন্ধ হওয়ার আগে মুচকে হেসে ভাবলাম পৃথিবীটা বেইমান প্রতারকগুলোই বেশি সুখী হয়। হঠাৎ জোরে একটা চিৎকার মেরে ঘুম থেকে জেগে উঠলাম। তার মানে কি এতক্ষণ আমি স্বপ্ন দেখলাম? পুরো শরীর ঘামে ভিজে একাকার। আফসোস, চিৎকার শুনে একটা ব্যক্তিও আসলো না। ভেবেছিলাম মিথ্যা অপবাদটাও মুছে গেছে, এখন দেখি তাও স্বপ্ন দেখলাম। আর কিছু না ভেবে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে সিগারেটের প্যাকেট নিয়ে বারান্দায় গিয়ে বসে পড়লাম। সিগারেট টানতেছি, এমন সময় চোখ গেল সামনের বাসাটার দিকে। আমার রুম বরাবর ঠিক সামনের রুমে একটা মেয়ে বসে আমার দিকে তাকিয়ে আছে। মেয়েটার মুখ ঠিকভাবে দেখা যাচ্ছে না। আমি তাকাতেই মেয়েটা তাড়াহুড়ো করে চলে গেল। আমি আবার সিগারেট খাওয়ায় মন দিলাম। কিছুক্ষণ পর ওই বাসাটায় দিকে তাকাতে দেখি ওই মেয়েটা আবার এসে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছে। আমি আবার তাকাতে মেয়েটা আবার তাড়াহুড়ো করে চলে গেল। আর কিছু না ভেবে ঘরে এসে শুয়ে পড়লাম। আগামীকাল আবার অফিসে আছে, তাই সকাল সকাল উঠতে হবে। যে ভাবা সেই কাজ। খুব ভোরে ঘুম ভাঙলো। উঠে বারান্দায় যেতেই দেখি একটা হলুদ কাগজ পড়ে আছে, পাথর দিয়ে মোড়ানো। মনে হয় কেউ পাথর মুড়িয়ে বারান্দায় মেরেছে। কাগজটা খুলতে চোখ কপালে উঠে গেছে, কারণ কাগজে লেখা ছিল, এই যে মিস্টার, এখন থেকে রাতে সিগারেট খাবেন না, আর প্রত্যেক দিন রাতে বারান্দায় এসে দাঁড়াবেন, আমি আপনাকে দেখব। আর যদি দেখি সিগারেট খেতে, তাহলে কিন্তু অবস্থা খারাপ করে দেব। ইতি হলদে পাখি। চিঠিটা পড়ে চোখ কপালে উঠে গেল। মনের মধ্যে অনেক প্রশ্ন এসে জমা হতে লাগলো। কে এই মেয়ে? কেন আমাকে চিঠি লিখলো? কী বা তার পরিচয়? আমাকেই বা কিভাবে চেনে? ইত্যাদি। সো এসব ভাবনা চিন্তা বাদ দিয়ে ফ্রেশ হয়ে মসজিদের দিকে পা বাড়ালাম। নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে বাড়িতে এসে অফিসের জন্য তৈরি হয়ে নিলাম। বের হতে দেখি সবাই খাওয়ার টেবিলে বসে আছে। আমি বের হয়ে যাচ্ছি, কেউ খাওয়ার জন্য ডাকলোও না। যাই হোক, এটা নতুন কিছু না। সো এত ভাবাভাবির কাজ নেই, যা ভাগ্যে থাকবে তাই হবে। একটা সময় ছিল যে সময় সবার চোখের মণি ছিলাম, কিন্তু ভাগ্যক্রমে আজ সবার চোখের কাটা হয়ে গেলাম। আসলে ভাগ্যের দোষ দেওয়াও ঠিক না। সময়ে সব সময় এক থাকে না। সময়টাও ঋতুর মতো হয়ে গেছে, এক এক সময় এক এক রকম। সো এত কিছু না ভেবে অফিসের দিকে পা বাড়ালাম। অফিসে পৌঁছাতেই পিয়ন এসে বলল আমাকে বস ডাকছে। আমি আসছি বলে বসের কেবিনের দিকে পা বাড়ালাম। আসতে পারি স্যার? আরে মুন্না যে, এসো বসো। ধন্যবাদ স্যার। স্যার আমাকে কি জন্য ডেকেছিলেন? মুন্না, আমাদের অফিসে একটা মিটিং হবে, সো আমি চাই দায়িত্বটা তুমি নাও, আর ডিলটা যেন আমরাই পাই। স্যার আমি তো জয়েন দিয়েছি, বেশি দিন হয়নি, আমি কি পারবো? দেখো মুন্না, তুমি নতুন, তোমার কাজে আমি মুগ্ধ, সো আমার আত্মবিশ্বাস আছে তুমিই কাজটা পারবে। দোয়া করেন স্যার। হুম, আমার দোয়া সবসময় আছে। আর এই ফাইলগুলো দুদিনের মধ্যে কমপ্লিট করো, কারণ মিটিংটা দুদিনের মধ্যে হবে। ফাইলগুলো নিয়ে আমার ডেস্কে এসে বসে কাজটা করতে লাগলাম। যদিও অনেক ক্রিটিক্যাল, তবুও নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি। অফিস ছুটি হতে গেল, তাই বাসার গিয়ে ল্যাপটপে কাজ করতে লাগলাম। যেহেতু আসার সময় নাস্তা করে এসেছি, তাই এখন খিদে নেই। কাজ করতে করতে রাত 9টা বেজে গেল, তাই বাইরে হয়ে হোটেল থেকে ডিনার করে এসে কাজ করতে লাগলাম। কাজ করতে করতে দেখি রাত 11টা বেজে গেল। 11টা বাজতেই সেই চিঠির কথা মনে পড়ে গেল। চিঠিটার কথা মনে পড়তে সিগারেটের প্যাকেটটা বারান্দায় যেতেই চোখ কপালে উঠে গেল। সে জায়গাতেই থ হয়ে দাঁড়িয়ে রইলাম। যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তখন দেখলাম একটা মেয়ে আমার রুমের বারান্দার দিকে তাকিয়ে পায়চারি করছে। কি বলবো মেয়েটার বিষয়ে? দেখতে পুরো কোনো মায়াবী অফসরি, লম্বা চুল, টানা টানা হরিণী চোখ, ঠোঁটের নিচে তিল, এক কথায় পুরাই অপসরি। মনে হয় আকাশ থেকে পালিয়ে এসেছে, শুধু ডানাটা নেই। আমাকে দেখে মেয়েটার মুখে এক চিল হাসি ফুটে উঠেছে। আমি যখন সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বাহির করে ধরাতে যাব, তখনই মেয়েটা আমার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে সিগারেটটা ফেলে দিতে বলে, দেওয়ার জন্য ইশারা করে। আমার সেদিকে কোনো প্রক্ষেপ নেই। আমি আমার মতো সিগারেটটা আনতেছি। এক সময় মেয়েটা কিছু না করতে পেরে একটা ইটের টুকরো আমার হাতে মারে, যার কারণে আমার হাত থেকে সিগারেটটা পড়ে যায়। মেয়েটার দিকে রাগে চোখে তাকাতেই সে ফিক করে হেসে ওঠে, যা দেখে আমার রাগ নিমেষেই মাটি হয়ে যায়। আমি এক পলকে মেয়েটার দিকে তাকিয়েছি। মনে হয় সারা জীবন এই মেয়েটার হাসি দেখেই পার করে দিতে পারবো জীবনটা। মেয়েটা আমার তাকিয়ে থাকা দেখে মোবাইল বের করে কি যেন করলো। কিছুক্ষণের মধ্যে আমার মেসেঞ্জারে একটা নোটিফিকেশন আসলো। মেয়েটার দিকে তাকাতেই মেয়েটা ইশারা করে মোবাইলটা নিয়ে দেখার জন্য। মোবাইল বের করে দেখি তানিশা চৌধুরী তানহা নামক একটা আইডি থেকে মেসেজ দিয়ে বলল, এই যে মিস্টার, এভাবে কি দেখেন? তার মানে আইডিটা মেয়েটার। তাই আমিও লিখলাম, আমি তো কিছু দেখছি না। সাথে সাথে মেয়েটা রিপ্লাই দিল, আমাকে কি বোকা পাইছেন?
আমি কিছু না বলে আরেকটা সিগারেট ধরালাম, সাথে সাথে মেয়েটা আবার মেসেজ দিল। এই, আবার সিগারেট ধরালেন? মেয়েটাকে রিপ্লাই দিলাম, সিগারেটটা যদি মনের কষ্টটা বোঝে, কষ্টটাকে দূর করতে সাহায্য করে, তাহলে খাবো না কেন? তাহলে কি আপনার অনেক কষ্ট? হবে হয়তো। কষ্টগুলো কি কারোর সাথে শেয়ার করা যায় না? শেয়ার করার মতো কেউ থাকলে তো করতাম। কেন? পরিবারের কারোর সাথে তো শেয়ার করতেই পারেন। পরিবার থেকেও না থাকার মতো। কেন? সব কথা তো আর সবাইকে বলা যায় না। আচ্ছা, আল্লাহ হাফেজ, কাল আবার অফিস আছে। হুম। ঘরে এসে আবার কাজ করতে লাগলাম। কাজ করতে করতে রাত 2টো বেজে গেল, তাই কাজ বন্ধ করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর আগে অ্যালার্ম দিয়ে দিলাম। ভোরে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙলো, তাই উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে ঘরে এসে তৈরি হয়ে অফিসের দিকে পা বাড়ালাম। অফিসে গিয়ে নাস্তা করে নিলাম, তারপর নিজের ডেস্কে গিয়ে কাজ করতে লাগলাম। এমন সময় পিয়ন এসে বলল বস ডাকতেছে, তাই বসের রুমের দিকে পা বাড়ালাম। আসতে পারি স্যার? আরে মুন্না, আসো। বসের রুমে ঢুকে দেখি একটা মেয়ে বসে আছে, উল্টো দিকে মুখ করে, তাই মেয়েটাকে দেখতে পারে নাই। তোমার জন্য একটা পিএ নিয়োগ দিলাম। ও হচ্ছে তোমার পিএ তানহা। মেয়েটা আমার দিকে তাকাতেই 440 ভোল্টের শক খেলাম, কারণ মেয়েটা আর কেউ না, মেয়েটা হচ্ছে গতকাল রাতে যে মেয়েটার সাথে কথা বললাম সেই মেয়েটি। তাকে দেখে যেমন অবাক হয়েছি, ঠিক তেমনই তাকে দেখে অনেক খুশিও হয়েছি। তানহা আমাকে বলল, হ্যালো স্যার। হ্যালো। ঠিক আছে, তাহলে গিয়ে কাজ করো। আমি আমার ডেস্কে বসে বসে কাজ করতেছি। প্রজেক্টের কাজ প্রায় শেষের দিকে, আর মাত্র আধা ঘন্টা বা 1 ঘন্টা কাজ করলে কাজ শেষ হয়ে যাবে। তাই একটু কাজটা বন্ধ করে পাশে তাকিয়ে দেখি তার ডেস্ক আমার ডেস্কের পাশেই দেওয়া হয়েছে। সে এতক্ষণ আমার কাজগুলো দেখতেছে। আমি তাকাতেই চোখ নামিয়ে ফেললো। কি দেখেন? তোমার কাজগুলো দেখি। আমি আপনার সিনিয়র, সো আপনি করে বলবেন আর স্যার বলবেন। ওকে স্যার। হুম। আচ্ছা স্যার, আসুন না একটু গল্প করি। এটা অফিস, গল্প করার জায়গা না, সো নিজের কাজে মন দেন। আচ্ছা স্যার, আপনি কি সিঙ্গেল? ও আল্লাহ, এই মেয়েটা তো দেখি বকে বকে আমার মাথা খারাপ করে দেবে। হ্যাঁ, কেন বলুন তো? তাহলে আমার রাস্তা ক্লিয়ার। কিছু কি বললেন? না স্যার। কাজে মন দিন। আপনি কি বললেন তা আমি ঠিক শুনতে পেরেছি মিস তানহা। আবার কাজে মন দিলাম। কাজ শেষ, আবার লাঞ্চেরও সময় হয়ে গেছে, তাই লাঞ্চ করতে যাব। এমন সময় তানহা বলল, স্যার, আপনি কি লাঞ্চ করতে যাচ্ছেন? হুম। আচ্ছা চলেন, আমিও যাব। আচ্ছা চলেন, যেহেতু একই সাথে কাজ করি তাই একসাথে লাঞ্চ করাটা অপরাধ না। আর মেয়েটাকে যে আমার ভালো লাগে সেটা মেয়েটাকে বুঝতে দেবো না। একসাথে লাঞ্চ করতে বসলাম। স্যার, কি অর্ডার করব? আমার জন্য বিরিয়ানি অর্ডার করেন। ওকে স্যার। তারপর তানহা 2 প্লেট বিরিয়ানি অর্ডার করলো। খেতে খেতে দুজনে অনেক কথা বললাম। তার সাথে কথা বলে জানতে পারলাম সে শখ করে চাকরিটা করতেছে, আর তার পরিবারে সে একাই, আর তার কোনো ভাই বোন নেই। লাঞ্চ করে বিল দিয়ে ক্যাবিনে এসে বসে পড়লাম। কাজ যেহেতু শেষ, তাই পুরো ফাইলটা একটু চেক করে নিলাম কোনো ভুল ত্রুটি আছে কিনা। না, সব সুন্দরভাবেই শেষ করলাম। ফাইলগুলো চেক করতে করতে 3টা বেজে গেল। অফিস ছুটি বিকেল 5টায়। যেহেতু কাজ নাই, তাই 2 ঘন্টা বসে থাকতে হবে। বসে না থেকে তানার সাথে গল্প করা যায়। অল্প সময়ের পরিচয়ে মেয়েটার সাথে বন্ধুর মতো একটা সম্পর্ক হয়ে গেল। মেয়েটার মন খুব ভালো, না হলে এই অল্প সময়ের পরিচয়ে কেউ কারোর সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করতে পারে না। তানার সাথে আড্ডা দিতে দিতে অফিস ছুটি হয়ে গেল, তাই অফিস থেকে বের হয়ে বাড়ির দিকে পা বাড়াবো। এমন সময় তানহা বলল, এই যে মিস্টার, আমাকে একা ফেলে চলে যাচ্ছেন? তো আপনি যাবেন আপনার বাসায়, আমি যাব আমার বাসায়, এতে একা ফেলে যাওয়ার কি আছে? এই যে, আপনি মনে হয় ভুলে গেছেন, আপনার সামনের ফ্ল্যাটটায় আমিও থাকি। ও শিট, সরি, ভুলে গেছি। চলেন। আপনি যান, আমি আমার মতো করে চলে যাব। কেন? আমার সাথে গেলে কি আপনার কোনো সমস্যা হবে? লোকে খারাপ ভাববে। কেন? কারণ আমি খারাপ ছেলে। কে বললো আপনি খারাপ ছেলে? এলাকায় আপনি নতুন, তাই কিছু জানেন না। আমার সম্পর্কে খোঁজ নিতেন, তাহলে জানতে পারতেন আমি কেমন। এই বলে আমি হাঁটা দিলাম। বাড়িতে এসে গোসল করে অফিসের ফাইলগুলো আবার হাতে নিলাম। কয়েকবার চেক করে নিলাম, না কোনো জায়গায় ভুল নেই, তাই স্বস্তির নিঃশ্বাস ফেলে নিলাম। এই 2 দিনে শরীরের উপর অনেক ধকল গেছে, তাই আর কিছু ভেবে ঘুমিয়ে পড়লাম। রাত 10টায় ঘুম ভেঙে গেল। ফ্রেশ হয়ে বাইরে হয়ে ডিনার করে এসে বারান্দায় বসে বসে হুমায়ুন আহমেদের দেয়াল বইটা পড়তেছি। এমন সময় তানহা কল করলো। অনিচ্ছা সত্ত্বেও কল রিসিভ করলাম। বলুন। আপনি বইও পড়েন? সময় পেলে মাঝে মাঝে পড়ি। ও, তা ডিনার করেছেন? একটু আগে করলাম, আপনি? করলাম। আচ্ছা, পরে কথা হবে, বাই। তানাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কলটা কেটে দিলাম। কেন জানি কথা বলতে ভালো লাগতেছে না, বইটা পড়তে অনেক ভালো লাগতেছে। অনেক সুন্দর একটা বই। বইটা পড়তে পড়তে রাত 12টা বেজে গেল।
তাই বইটা রেখে একটা সিগারেট ধরাবো, এমন সময় তানহার কথাটা মনে পড়লো। তাই সিগারেটটা ফেলে দিলাম। সিগারেটটা ফেলে দেওয়ার পরেই তানহা কল করে বলল। ধন্যবাদ আমার কথাটা রাখার জন্য। তারপর অনেকক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে অনেকক্ষণ ঘুরলাম। বাড়িতে এসে গোসল করে অফিসের জন্য তৈরি হয়ে বের হয়ে দেখি নাস্তার টেবিলে সবাই বসে বসে নাস্তা করছে। আমাকে দেখে ভাইয়া কিছু বলতে চেয়েছিল, কিছু বলার সুযোগ না দিয়ে অফিসের দিকে পা বাড়ালাম। যাওয়ার সময় তানহার সাথে একত্রে চলে গেলাম। অফিসে গিয়ে ক্যান্টিন থেকে দুজনে নাস্তা করে নিলাম। সকাল 11টায় মিটিং রুম শুরু হয়ে গেল। ইনশাল্লাহ ডিলটা আমরাই পেলাম, যার জন্য বস অনেক খুশি। শুধু বস না, অফিসের প্রত্যেকটা স্টাফরাই অনেক খুশি। বস রাতে একটা পার্টির আয়োজন করছে। যেহেতু এখন আর কোনো কাজ নেই, তাই বসে বসে তানহার সাথে গল্প করতে লাগলাম। এরই মাঝে অনেকের সাথেই কথা বললাম। সবার সাথে কথা বলে খুব ভালোই লাগলো। যথারীতি নিয়মে লাঞ্চ করে অফিসে এসে বসে আছি। অফিস ছুটি হয়ে গেছে, তাই বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে এমন কাউকে দেখবো কখনো আশা করিনি। যাকে দেখলাম তাকে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, কারণ যাকে দেখেছি সে আর কেউ না, সে হচ্ছে রোজা। এত কিছুর পরেও যে রোজাকে আমাদের বাড়িতে দেখবো সেটা কখনো ভাবি নাই। রোজাকে দেখে রাগে ঘৃণায় সমস্ত শরীর কাঁপতেছে। ইচ্ছা করতেছে ঠাটিয়ে দুইটা লাগিয়ে দেই, কিন্তু সেরকম কিছু করার ক্ষমতা আমার নেই। সেই ক্ষমতা অনেক আগেই হারিয়ে ফেলেছি আমি। যাই হোক, আর কিছু না ভেবে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে ছাদে গিয়ে দাঁড়ালাম। আজও দেখলাম ভাইয়া আর ইভা দোলনায় বসে আছে। ভাইয়ার কাঁধে ইভার মাথা। এই দৃশ্যটা দেখে কেন যেন বুকের বাঁ পাশে যন্ত্রণা অনুভব করতে লাগলাম। আমি ওদের দেখেও না দেখার ভান করে ছাদের এক কোণে চলে গেলাম। এমন সময় পেছনে কারো অনুপস্থিতি টের পেলাম। পেছনে তাকে দেখি রোজা। তাকে দেখে আবারও রাগটা মাথায় চড়ে বসেছে। কিছু না বলে অন্যদিকে তাকিয়ে রইলাম। রোজা কিছুক্ষণ আমার পেছনে দাঁড়িয়ে থেকে আমার পাশে এসে দাঁড়ালো। তাকে দেখে আমি নিচে চলে আসতে ধরলাম। ঠিক তখনই রোজা আমাকে নাম ধরে ডাক দিল। আমি শুনেও না শোনার ভান করে আমার রুমে চলে আসলাম। রুমে এসে দরজা বন্ধ করে সমরেশ মজুমদারের সাতকাহ বইটা পড়া শুরু করলাম। মন খারাপ থাকলে বই পড়তে অনেক ভালো লাগে। বিশ্বাস না হলে ট্রাই করে দেখতে পারেন। বইটা অনেকক্ষণ পড়লাম। ঘড়িতে তাকিয়ে দেখি 5টা বেজে গেল। তাই গোসল করে পার্টির জন্য তৈরি হয়ে নিলাম। তৈরি হচ্ছি আমার সময় বস ফোন করলো। মুন্না, কোথায় তুমি? এই তো স্যার, তৈরি হচ্ছি পার্টিতে আসার জন্য। তোমার জন্য আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি। তা আর লাগবে না স্যার, আমি পৌঁছে দিতে পারবো। গাড়িটা আমার না, গাড়িটা তোমার নিজের গাড়ি। আমার গাড়ি মানে? খুশি হয়ে গাড়িটা তোমাকে গিফট করলাম। মানে খামোকায় কেন নিজের টাকা নষ্ট করতে গেলেন স্যার? কি বলো তুমি? তুমি জানো তোমার কারণে আমাদের অফিসে অনেক লাভ করতে পেরেছে। আর তার থেকে বড় কথা হচ্ছে আমাদের অফিস ছিল বাংলাদেশের 36 নম্বরে। এবার হয়তো অনেক এগিয়ে আসবে। তবুও স্যার। শুধু গাড়ি না, কিছুক্ষণের মধ্যে তোমার অ্যাকাউন্টে কিছু টাকা চলে যাবে। সো এত ভাবাভাবির কিছু নেই, রেডি হয়ে তাড়াতাড়ি আসো। স্যার। স্যারের কথা শুনে থ মেরে খাটের উপর বসে রইলাম। স্যার কি বললো যেন সব কিছু মাথার উপর দিয়ে গেল। অনেকক্ষণ বসে থাকার পরে দেখলাম কেউ দরজা ধাক্কাচ্ছে। দরজা খুলে দেখি ইভা। ইভাকে দেখে অনেক রাগ হলো। আমি কিছু বলার আগে ইভা বলল, তোমাকে একটা লোক ডাকতেছে। এই কথা বলে ইভা তাড়াতাড়ি চলে গেল। আমি ওর কিছু না ভেবে নিচে চলে গেলাম আমাকে ডাকতেছে কে দেখার জন্য। নিচে গিয়ে দেখলাম সবাই সোফার উপর বসে আছে, বসে বসে গল্প করছে। তার মাঝে আরো একটা অপরিচিত লোক আলাদা বসে আছে। সামনে যেতেই দেখি আমাদের অফিসের পিয়ন আঙ্কেল। আমাকে দেখে আঙ্কেল বলল, স্যার, আপনার গাড়ির চাবি। আর আঙ্কেল আমাকে স্যার না রেখে নাম ধরে ডাকবেন, তাহলেই খুশি হব। আচ্ছা, তাহলে এবার আমি যাই। না আঙ্কেল বসেন, আমি যাব, দুজনে একত্রে যাব। আচ্ছা বাবা, ঠিক আছে, তাড়াতাড়ি করো। পেছনে ঘুরে দেখি সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। হয়তো আমাকে গাড়ি কিনতে দেখায়, নয়তো বাবার বয়সী একজন ব্যক্তি আমাকে স্যার দেখায়। যাই হোক, আমি এত কিছু না ভেবে গিয়ে তৈরি হয়ে নিলাম। রেডি হয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। নিজেকে নিজেই দেখি ক্রাশ খেয়ে ফেললাম। বাকি আমার পাঠক পাঠিকাদের না হয় বাদই দিলাম। রেডি হয়ে আঙ্কেলকে নিয়ে বের হলাম। গাড়ি স্টার্ট দেবো, এমন সময় তানহার কথা মনে পড়লো। তাই আবার গাড়ি থেকে নেমে পড়লাম। আমাকে গাড়ি থেকে নেমে পড়তে দেখায় আঙ্কেল জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবা? আসলে আঙ্কেল তানহা যেহেতু আমাদের বাসায় সামনেই থাকে, তাই তাকে ড্রপ করে নিয়ে যাব যাওয়ার সময়ও। ও আচ্ছা, তানহা মামুনি কি রেডি হয়েছে? জিজ্ঞেস করতেছি কল দিয়ে। আচ্ছা, জিজ্ঞেস করো কল দিয়ে। আঙ্কেল গিয়ে আবার গাড়িতে বসলো। আমি তানহাকে কল দিলাম, কয়েকবার দিলাম, কল রিসিভ করলো না। চতুর্থবারের সময় কল রিসিভ করে বলা শুরু করলো, এই সরি রেডি হচ্ছিলাম তাই কল রিসিভ করতে পারিনি। রেডি হওয়া কি শেষ? প্রায় শেষ। কেন? না মানে ভাবতেছি একসাথে যাব, কি বলো? যাওয়াই যায়। আচ্ছা চলো তাড়াতাড়ি তাহলে রেডি হয়ে নিচে আসো। আমি তোমার বাসার নিচে দাঁড়িয়ে ওয়েট করতেছি। মা, আপনি বাসার নিচে দাঁড়িয়ে কেন? পড়ে আসেন। না তাড়াতাড়ি আসো। আচ্ছা স্যার।
তানহার জন্য বসে আছি। কিছুক্ষণ পর তানহা আসলো, একটা নীল শাড়ি পরে, যেন কোনো অপসরে নেমে হেঁটে হেঁটে আসতেছে। অতীতের কথা মনে পড়তেই চোখের কোণে দুফোঁটা অশ্রু এসে জমা হলো। কারণ এই অতীতের কারণে হয়তো কাউকে ভালোবাসতে পারবো না। ভয় হয় ভয়ঙ্কর অতীতটাকে নিয়ে। কোনো কথা না বলে দরজা খুলে দিলাম। সে একটা মুচকে হাসি দিল। গাড়িতে বসে গাড়ি ড্রাইভ করতে লাগলাম। সবাই নিস্তব্ধ, কারো মুখে কোনো কথা নেই, শুধু বাইরে গাড়ির শোর শোর শব্দ শোনা যাচ্ছে। তাই গাড়িগুলো গ্লাস উঠিয়ে দিয়ে জুনায়েদ ইভান ভাইয়ের গান ছেড়ে দিলাম ফুল সাউন্ডে। আঙ্কেলের দিকে তাকিয়ে দেখি তিনি আমার দিকে তাকিয়ে আছেন, তাই গান বন্ধ করে গজল ছেড়ে দিলাম। অনেকটা পথ অতিক্রম করে পার্টির স্থানে এসে পৌঁছালাম। গাড়ি থেকে নেমে ভেতরে ঢুকলাম। সবাই আমাদের দিকে ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছে, কারণ তানহা পড়েছে নীল শাড়ি আর আমি নীল পাঞ্জাবি। যাই হোক, সেদিকে ভ্রুক্ষেপ না করে ভেতরে গিয়ে বসে পড়লাম। সবার সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম। মনটা এখন একদম ফ্রেশ হয়ে গেল। পার্টিতে স্যার অনেক কথাই বলেছে। এই প্রজেক্টের পুরো দায়িত্ব নাকি আমার উপর ছিল। সেটা শুনে নিজেই নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না, কারণ এত বড় একটা প্রজেক্টের কাজ নিজে করতে পারবো কখনো ভাবতে পারি নাই। 5-6 কোটি টাকার প্রজেক্ট তো হবেই। যাই হোক, এত কিছু ভাবলে আর চলবে না। পার্টি শেষ করে আসতে হলাম, তানাকে নিয়ে পার্টি থেকে বের হলাম। অনেকটা সময় তো পার্টিতে ছিলাম, প্রায় 8টা বেজে গেল। আসার সময় স্যারের কাছ থেকে 3 দিনের ছুটি নিলাম। স্যার কোনো কথা না বলে আমাকে 5 দিনের ছুটি দিয়ে দিল, সাথে তানহারও। ও বলল কোথাও ঘুরতে আসতে। আঙ্কেল এখন আসবেন না, তাই আমি আর তানহা বের হলাম। যেহেতু যেতে 2 ঘন্টার মতো লাগবে, তাই পার্টি থেকে একটু তাড়াতাড়ি বের হলাম। গাড়িতে উঠে বসলাম। ড্রাইভিং সিটে আমি আর পাশের সিটে তানহা। জাস্ট অন্যরকম একটা অনুভূতি, কিন্তু এরকম অনুভূতি বাস্তবে আমার সাথে কখনোই হবে না। যাই হোক, কিছু না ভেবে জুনায়েদ ইভানের গান প্লে করে দিলাম। অনেকক্ষণ পর গান বন্ধ করলাম। তানহা বলল, স্যার, জুনায়েদ ইভান কি আপনার প্রিয় শিল্পী? কেন? না, মানে গানগুলো ভীষণ সুন্দর। প্রতিটা গান হৃদয় ছুঁয়ে যায়, প্রত্যেকটা গানের লাইন আমার জীবনের সাথে মিলে যায়। যেমন? পরে বলবো নি এক সময়। ওকে স্যার। স্যার অফিসে ডাকলেও পারো। তাহলে কি বলে ডাকবো? নাম ধরে। কোন অধিকারে নাম ধরে ডাকবো? বন্ধুত্বের অধিকারে ডাকতে পারো। তাহলে আজ থেকে ফ্রেন্ড। শুধু ফ্রেন্ড না, বেস্ট ফ্রেন্ড। ওকে। তারপর গল্প করতে করতে চলে আসলাম। কতক্ষণ পর এসে পৌঁছলাম। তানাকে তার ফ্ল্যাটে ছেড়ে দিয়ে আমি গাড়ি নিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়লাম। গাড়ি এক সাইডে পার্কিং করে বাসার ভেতরে ঢুকে পড়লাম। গিয়ে দেখি সবাই বসে আছে। আমাকে দেখে ভাইয়া বলল, মুন্না চল সবাই মিলে আজকে একসাথে খাবো। ভাইয়ের সাথে দেখি সবাই রেসপন্স দিতে লাগলো একসাথে খাওয়ার জন্য। আমি কিছু না বলে রুমে এসে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে কে এসে যেন দরজায় নক করছে। ভালো লাগতেছে না, তাই 7 কোণ বইটা বাকি পৃষ্ঠাগুলো পড়া শুরু করলাম। আজকেও অনেক কয়েক পাতাই পড়লাম। 2 দিনে মিলে প্রায় 300 পৃষ্ঠার মতো পড়লাম। মোবাইলের দিকে তাকিয়ে দেখি রাত প্রায় 2টো। ভালো লাগতেছে না, তাই ছাদে চলে গেলাম। গিয়ে তারা দেখতে শুরু করলাম। পরিবারের অবহেলাগুলোর কথা মনে পড়তেই চোখ দুটো ভেজে গেল। অনেকক্ষণ ধরেই কান্না করলাম। নিজেকে বড্ড অসহায় মনে হতে লাগলো। আসলে কি মানুষ এত কষ্ট পায়, নাকি শুধু আমিই পাই কষ্টগুলো? কেউ কি বলতে পারবে কষ্টটা আসলে কতটা থাকলে মানুষ রাতের আকাশের দিকে তাকিয়ে কান্না করতে করতে কষ্টের কথা ভাবতে পারে? দোয়া করি আমার মতো এত কষ্ট যেন আল্লাহ কাউকে না দেয়। খুব কষ্ট হচ্ছে। কেন রোজা আমার সাথে এমন করলো? রোজার সাথে তো আমি কোনো অন্যায় করিনি। আচ্ছা, রোজা কি আমাকে সত্যিই ভালোবাসতো, নাকি সব নাটক করতো? ভালোবাসার মানুষকে কি কেউ কষ্ট দিতে পারে? কই, ইভাকে তো আমি কখনো কষ্ট দিতাম না। আপ্রাণ চেষ্টা করতাম ইভাকে ভালো থাকার জন্য। আফসোস, ইভা ঠিকই ভালো আছে, তবে আমি ভালো নেই। দোয়া করতাম যেন ইভা সুখে থাকে। ঠিকই ইভা সুখে আছে, তবে আমি সুখে নেই। জানতাম ভাইয়ের সাথে ইভা ভালো থাকবে। যাক, ইভা খুব ভালোই আছে। সবার উপর সাগর পরিমাণ অভিমান জমা হয়ে আছে। হয়তো কোনো এক সময় পাহাড় সমান হয়ে যাবে, বা সমুদ্র সমান হয়ে যাবে। আগের দিনগুলো খুবই ভালোই কাটতো, যখন 2 ভাই মিলে ব্যাটাকে মাথায় করে রাখতাম। মা বলতো, তোরা দুজনে আমার কলিজার টুকরা, তোদের ছাড়া কখনো ভালো থাকবো না। কিন্তু আজ কিভাবে মা আমাকে সারাই ভালো আছে। বাবা বলতো তোদের ভাইয়ের মধ্যে তুই সবচেয়ে ভালো, কিন্তু আজ আমি বাবার চোখে অনেক খারাপ। ভাই বলতো, তোকে কখনো কষ্ট পেতে দিব না, কারণ তুই যখন কষ্ট পাস তখন আমিও কষ্ট পাই। তাহলে কি এখন আর আমার জন্য কষ্ট পায় না ভাইয়া? কি জানি, সে হয়তো জানে না তার ভাইটা অনেক কষ্টে আছে। আর ইভা, সে বলতো আমাকে ছাড়া নাকি সে বাঁচবে না। আফসোস, আজ সে ঠিকই বেঁচে আছে, আর আমি বেঁচে থেকেও না থাকার মতো। খুব কষ্টে আছি, না পারছি কাউকে বলতে, না পারছি সইতে। মানুষ কি কষ্ট পেলে সেই কষ্ট কাউকে বলতে পারে না। সে মনে করে যেন মেসেজ অপশনে ঢুকলাম। মেসেজ অপশনে গিয়ে আমার মাথায় টনক নড়ে গেল। প্রথমে ভাবলাম ভুল দেখলাম, চোখ মুছে আবার দেখলাম না, সে একই মেসেজ।
মেসেজটা দেখে তাড়াতাড়ি দোলনায় গিয়ে বসে পড়লাম আর থমেরে সেই একই জায়গায় বসে রইলাম। কারণ মেসেজটা হচ্ছে ব্যাংকের। কি যেন আমার ব্যাংক অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা পাঠিয়েছে। এত টাকা দিয়ে সারা জীবন আরাম আয়েসেই আমার কেটে যাবে। হোয়াটসঅ্যাপে গিয়ে দেখি টাকাগুলো বস পাঠিয়েছে আর বলেছে টেনশন নিও না, এটা সামান্য, আরও পাবে। আর আমি শুধু অবাকের উপর অবাক হচ্ছি। সবকিছু যেন স্বপ্ন। যদিও বসের কাছেই টাকা সামান্য, কারণ বসের আরও 4-5টার মতো অফিস আছে। আর কিছু না ভেবে এসে শুয়ে পড়লাম। পরদিন সকালে যেন কে দরজায় নক করতেছে। একে তো প্রায় অর্ধেক রাত ঘুমিয়েছি, দ্বিতীয়ত মন মেজাজ ভালো নেই। মোবাইলের দিকে তাকিয়ে দেখি সকাল 7টা বাজে। একরাশ বিরক্তি আর রাগ নিয়ে দরজা খুলে দেখি রোজা। রোজাকে দেখে রাগ আরও বেশি হতে লাগলো। ইচ্ছে করছে কষে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিতে, কিন্তু না, সেরকম কিছু করলাম না। একরাশ রাগ আর বিরক্ত নিয়ে তাকে জিজ্ঞেস করলাম, কি সমস্যা তোর? এরকম বিরক্ত করতেছিস কেন? তোমাকে সবাই নাস্তা করতে ডাকতেছে। এই যা তো, বিরক্ত করিস না, আমি ঘুমাবো। না চলো, সবার সাথে নাস্তা করব। যাবো না তো বললাম তোকে। না, তোমাকে যেতেই হবে। নিজের রাগ আর কন্ট্রোল করতে পারলাম না, তাই ঠাস করে একটা চড় মারলাম। চড়ে তা সামলাতে না পেরে সে মাটিতে পড়ে গেল। চড়ের শব্দে সবাই দৌড়ে আসলো আর রোজা দাঁড়িয়ে কান্না করতে লাগলো। আব্বু এসে রোজাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা? আসলে আঙ্কেল, আমি মুন্নাকে ডাকতে এসেছিলাম, কিন্তু মুন্না আমাকে কিছু না বলে মারতে থাকে। এই দেখেন আঙ্কেল, আমার গালে চড়ের দাগও আছে। আসলে রোজার সুন্দর গালে চড়ের দাগটা স্পষ্ট বোঝা যাচ্ছে। 5 আঙুলের দাগ বসে আছে। আব্বু কিছু না বলে রাগ করে চলে গেল। আমি ফ্রেশ হয়ে গাড়ি নিয়ে বের হতেই গেলাম, সাথে তানহাকেও নিয়ে গেলাম। কয়েকবার অনেক জায়গায় ঘুরলাম। সর্বশেষে একটা নির্জন নদীর পাড়ে গিয়ে বসলাম। কোথা থেকে যেন সুন্দর একটা ফুলের ঘ্রাণ বেরিয়ে আসলো, অসম্ভব সুন্দর ঘ্রাণ। এমন সময় তানহা বলল, আচ্ছা, তোমার কাছে কেমন লাগছে? কেমন লাগবে? তোমার অনুভূতিটা কেমন? কেমন হবে? কোনো রকম। কেন, অন্যরকম কোনো অনুভূতি হচ্ছে না? না, অন্যরকম আবার কি অনুভূতি হবে? ধুর, তোমার সাথে কথা বলাটাই বোকামি। তারপর তানার সাথে অনেক দুষ্টুমি করলাম। আজকে সারাদিন ঘুরলাম। দুপুর হয়ে যাওয়ায় একটা রেস্টুরেন্টে গিয়ে ডিনার করে নিলাম। ডিনার করে আবার লং ড্রাইভে বের হলাম। রাত 9টা পর্যন্ত ঘুরলাম। তারপর ডিনার করে বাড়ির দিকে রওনা দিলাম। তানাকে তার ফ্ল্যাটে নামিয়ে দিয়ে আমি বাসায় চলে আসলাম। বাসায় গিয়ে দেখি সবাই খাওয়ার টেবিলে খেতে বসেছে। আমার দিকে সবাই তাকালো। ভাইয়া আম্মু কিছু বলতে চেয়েছিল, বাট আমি কিছু বলার সুযোগ না দিয়ে রুমে চলে আসলাম। এসে রুমে বসেছিলাম। যেহেতু কোনো কাজ নেই, তাই ল্যাপটপে বসে বসে একটা নাটক দেখতে লাগলাম। নাটকের মাঝখানে হঠাৎ রুমে কারো উপস্থিতি টের পেলাম। মাথা উপরে তুলে দেখি রোজা। তাকে দেখে আবার রাগটা মাথায় চড়ে বসেছে। তাই তাকে কিছু না বলে নাটক দেখায় মন দিলাম। সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো। তারপর আমার পাশে এসে বসে আমার মাথায় হাত দিয়ে চুলে বিলি কাটতে লাগলো। তা দেখে রাগ একদম চরম লেভেলে পৌঁছে গেল। তাই আর থাকতে না পেরে ঠাটিয়ে 2টা লাগিয়ে দিলাম। তা দেখে রোজা একটা মোটা রড এনে নিজের গায়ে অনেকটা বাড়ি মারে তে শুরু করলো। আর সুন্দর গায়ের চামড়ায় রডের বাড়ির দাগ স্পষ্ট পড়ে আছে। গায়ে কয়েকটা বাড়ি মারার পরে সে নিজের মাথায় আঘাত করা শুরু করলো। আমি শুধু তাকে একটা মুচকি হাসি দিলাম। মাথায় আঘাত করার এক পর্যায়ে তার মাথা থেকে রক্ত পড়া শুরু করলো। আমি ততক্ষণে ল্যাপটপ না বন্ধ করেই একপাশে রেখে দাঁড়িয়ে পড়লাম। এরপর রোজা জোরে চিৎকার করা শুরু করলো। কিছুক্ষণের মধ্যে সবাই এসে হাজির হলো। সবাই রোজাকে এই অবস্থায় আমার রুমে দেখে রাগে অন্ধ হয়ে আমাকে কিছু না বলে আব্বু রোজাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা? আব্বু কিছু না বলে রাগের চোখে আমার দিকে তাকালো। আব্বুকে বললাম, আব্বু আমার কথাটা তো শোনো, আমার কাছে প্রমাণ আছে আমি কিছু করিনি। কিন্তু আব্বু আমার কোনো কথা না শুনে যা করলো তাতে আমি অনেক অবাক হলাম। কান্না চলে আসলো। আব্বু যা করলো তাকে কেউ বাধাও দিল না। আব্বু যে এমন কিছু করবে কখনো আশাই করি নাই। কারণ আব্বু সেই মোটা রডটা নিয়ে আমাকে ইচ্ছা মতো মারতেছে, আর কেউ আব্বুকেও বাধাও দিচ্ছে না। বরং আরও সবাই আব্বুকে শাসাচ্ছে যেন আমাকে আরও জোরে জোরে মারতে থাকে। তা দেখে আর চোখের পানি আটকে রাখতে পারলাম না। আমি কি আসলেই পরিবারের এত বড় বোঝা হয়ে গেলাম যে কেউ আমার কথা শুনছেও না? আমি তো বলছিলাম আমার কাছে প্রমাণ আছে, কিন্তু কেউ তো আমার কথা শুনছে না। আব্বু তার মতো করে মারতেছে, কোনো দিকে তাকাচ্ছে না। মারের আঘাতের চেয়ে কথার আঘাতগুলো সোজা কলিজায় গিয়ে লাগলো। মারতে মারতে এক পর্যায়ে আমার মাথায় আঘাত করতে শুরু করলো। অতিরিক্ত আঘাতের কারণে মাথা থেকে রক্ত পড়া শুরু করলো। কিন্তু সেদিকে কারো ভ্রুক্ষেপ নেই। সবাই আজ ভ্রুক্ষেপহীন হয়ে গেল। আরও কয়েকটা বাড়ি মারতে মারতে মাটিতে লুপিয়ে পড়লাম।
আমাকে মাটিতে লুটিয়ে পড়া দেখে সবাই চলে গেল, আর রোজা একটা পৈশাচিক হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমি আর কোনো দিকে তাকাতে পারলাম না। আজ আমি মরে গেলেও কোনো আফসোস থাকবে না আমার, কারণ এত কষ্টের মাঝে তিলে তিলে মরাচ্ছে রডের আঘাতে একেবারে মরে যাওয়া ফলো। অনেক আগেই মরে গিয়েছি, শুধু দেহে প্রাণটা রয়ে গেল। আজ হয়তো সেটাও চলে যাবে, আর কিছু ভাবতে পারতেছি না। চোখটা বন্ধ হয়ে আসতেছে। আচ্ছা, আমি কি আবার চোখ খুলবো, নাকি পৃথিবীর মায়া ত্যাগ করে এই দূর আকাশে পাড়ি জমাবো? সে যে একটা ইচ্ছে ছিল শুধু তানহাকে দেখার, আফসোস সেই ইচ্ছেটা হয়তো আর পূরণ হবে না। শুধু তানহাকে একটাবার বলতাম, তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি, হয়তো আর বলা হবে না। একটু পরেই তো দুনিয়ার মায়া ত্যাগ করে পৃথিবী ছেড়ে চলে যাব। আচ্ছা রোজা আবারও কেন আমার সাথে এমন করলো? আমি তো তার সাথে কোনো অন্যায় করিনি। আর বাবা মাও কেন এমন করলো? আমি তো তাদের ছেলে। তাহলে কেন আমাকে বিশ্বাস না করে ওই মেয়েটাকে করলো? আমার থেকে কি ওই মেয়েটাই ওদের কাছে বড় হয়ে গেল? আর কিছু ভাবতে পারতেছি না, অনেক কষ্ট হচ্ছে। এমন সময় জানলার পাশে থেকে ফোনটা বেজে উঠলো। জানালার পাশে ফোন রাখার উদ্দেশ্য হচ্ছে এতক্ষণ আমার সাথে যা ঘটেছে সব কিছু সেখান থেকে ভিডিও হয়েছে। আমি ভিডিও ক্যামেরা চালু করে ফোনটা জানলার পাশে রেখে দিয়েছিলাম। কষ্ট হচ্ছে, তাও কেমন যেন মন বলতেছে ফোনটা রিসিভ করার জন্য। ফোনটা রিসিভ করলে যেন মরেও শান্তি পাবো। অনেক কষ্ট করে উঠলাম। এরই মাঝে ফোনটা অনেক কয়বার বাজলো, দেখি তানহা ভিডিও কল দিল। এত কষ্টের মাঝেও মুখে যেন এক চিলতে হাসির রেখা ঠিকই ফুটে উঠেছে। তা বুঝতে আমার অসুবিধে হয়নি। মনের অজান্তেই হেসে ফেললাম। তারপর ফোনটা রিসিভ করতেই তানহা বলা শুরু করলো। এই, তোর ফোন ধরতে তো সময় লাগে কেন? যেই না আমার দিকে তাকালো, নিমেষেই তার রাগের চেহারাটা মলিন হয়ে গেল। তার চোখের কোণে যে দুই ফোঁটা অশ্রু বেরিয়ে আসলো, সেটা আমার চোখ এড়ালো না। সে মুহূর্তের মধ্যেই কান্না করে দিল আর জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? কি হলো, কথা বলো। কোনো কথায় মুখ দিয়ে বের হচ্ছে না। খুব বলতে ইচ্ছে করলো ভালোবাসি তোমাকে, কিন্তু আফসোস খারাপ সময়ে আমার নিজের মুখটাও আমার সাথে বেইমানি করা শুরু করলো। আর কিছু বলতে পারলাম না। তার আগেই চোখ দুটো বন্ধ হয়ে আসলো। শেষমেশ একবার তাহাকে দেখতে পেলাম, এবার মরেও শান্তি পাবো। চোখ দুটো অবশেষে বন্ধ হয়ে গেল। আর কিছু মনে নেই, হয়তো আর দুনিয়ার মায়া দেখতে পারবো না। পাড়ি জমাবো ওই দূর আকাশে। যখন জ্ঞান ফিরলো, নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালের বেডে কে যেন আমার বুকে মাথা দিয়ে শুয়ে আছে। তাকে বুঝতে পারলাম তানহা। অনেক শান্তি লাগতেছে নিজের কাছে। ইস, সময়টা যদি এখানেই থেমে যেত। আমি হালকা নড়ে উঠলাম। নড়ার সাথে সাথেই তানহা জেগে গেল। দূর, কেন যে নড়তে গেলাম। তানহা উঠে আমার দিকে ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছে। কি হলো, কি দেখছো? আচ্ছা, ওই দিন তোমার সাথে কি হয়েছিল? ওই দিন মানে? তুমি জানো, তুমি আজকে 13 দিন যাবৎ অজ্ঞান হয়ে হাসপাতালের বেডে শুয়ে আছো। জানো আমার কত কষ্ট হয়েছে? কেন, কষ্ট হয়েছে? বারে, তা তুমি বুঝবে না। তাই? হুম। আচ্ছা, ওই দিন তোমার ওই অবস্থা কি করে হলো? তাহলে শোনো। তারপর ওকে সব ঘটনা খুলে বললাম, শুরু থেকে শেষ পর্যন্ত। এসব শোনার পর তানহার দিকে তাকিয়ে দেখি সে এক নাগাড়ে কান্না করতেছে। চোখের জল নাকের জল এক করে ফেলছে। তা দেখে তার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসাটা আরো দ্বিগুণ বেড়ে গেছে। তাকে অনেকক্ষণ ধরে সান্ত্বনা দিয়ে তার কান্না থামালাম। তারপর আরো এক সপ্তাহ হাসপাতাল থেকে নিজের বাড়ি ফিরে গেলাম। অফিসের বসের সাথে কথা হয়েছে, কয়েকদিন পর আবার অফিসে জয়েন দেব। এখন আবার আগের মতো হয়ে গেছি, বাড়িতে বেশি থাকি না। থাকলেও অন্ধকার রুমের ভেতর নিজেকে বন্দি করে রাখি। আর সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে রোজারা আমাদের বাড়িতে এখনো আছে। আবু তাদের যেতে দেয় না। কেন দেয় না সেটা বুঝি না। আগের তুলনায় সিগারেট খাওয়া আরো বাড়িয়ে দিলাম। নিকোটিনের বিষাক্ত ধোঁয়া আপন করে নিলাম। এখন আপন বলতে দুইটা জিনিসই আছে, একটা নিকোটিনের ধোঁয়া, আর একটা হচ্ছে তানহা, যার জন্য পুরো দুনিয়াটা দিয়ে দিতে পারবো। মেয়েটা আসলে অনেক ভালো, মনের কষ্টটা বুঝতে পারে। আমার কষ্টটা সেও কষ্ট পায়, আবার আমার খুশিতে সেও খুশি। আমি আমার লাইফে তো এমন একটা লাইফ পার্টনারই চেয়েছিলাম, আল্লাহর রহমতে পেয়েও গেলাম। দেখতে দেখতে প্রায় একটা বছর চলে গেল। রোজার আমাদের বাড়ি থেকে চলে গেছে। আজ প্রায় 8 মাস হয়ে গেল। এখন আমার সবই আছে, নেই শুধু পরিবার, পরিবারের ভালোবাসা। মা বাবা ভাই থেকেও না থাকার মতো। ওদেরকে আমি অনেক অনেক মিস করি। এই 1 বছরে আমাদের অফিস বাংলাদেশের টপ 10টির মধ্যে 8 নম্বরে রয়েছে। এখন আমার টাকা পয়সার কোনো অভাব নেই। 2টা গাড়ি আর 7টা ফ্ল্যাট আছে নিজের। এগুলো ভাড়া দিয়ে দিলাম, কোনো কিছুর কমতি নেই। শুধু কমতি মা বাবা ভাইয়ের, সবই আছে। শুধু সুখ নামক শব্দটা আমার জীবনে নেই। এখন আর আগের মতো কাউকে নিয়ে ভাবি না, আগের মতো কষ্ট পাই না। ভাগ্যে যা আছে তা মেনে নিতে হবে, ভাগ্যের বাইরে আর কিছু হবে না। এখন আমার মাঝে অনেক পরিবর্তন এসেছে। আগের মতো আর সিগারেট খাই না। আগের মতো বললে ভুল হবে, লাস্ট কবে সিগারেট খেয়েছি তা আমার নিজেরও মনে নেই। তা না, এসব পছন্দ করে না। আজ অনেকদিন পর রোজারা বাড়িতে এসেছে, তখন আমি বাড়িতে ছিলাম না। রাতে যখন বাড়িতে ফিরলাম তখন রোজাকে খাওয়ার টেবিলে দেখে খুব একটা অবাক হলাম না। যখন সে আমাকে দেখে একটা পৈশাচিক হাসি দেয়,
তখন বুঝতে পারলাম আমার জীবনে আবার কালো অধ্যায় আসতে চলেছে। ভেবেছিলাম এবার একটু সুখে শান্তিতে থাকবো, কিন্তু সুখ নামক কোনো শব্দ আমার জীবনে নেই, আছে শুধু দুঃখ। আচ্ছা, আমার জীবনটাই কেন এমন? সেই 1.5 বছর শুধু দুঃখ পেয়েই আসছি, দুঃখ পেতে পেতে জীবনটা নষ্ট হয়ে গিয়েছে। এখন আর এগুলো নিয়ে ভাবি না, ভাগ্যে যা আছে তাই হবে। রুমের দিকে পা বাড়াবো এমন সময় আব্বু বলল, শোনো, আমরা রোজার সাথে তোমার বিয়ের ব্যবস্থা করতেছি, তুমি মানসিকভাবে প্রস্তুতি নাও। কিছু না বলে রুমে চলে আসলাম। রুমে এসে ভাবতে লাগলাম আমার জীবন এবার কোন দিকে মোড় নিতে লাগলো। বেশি না ভেবে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে চলে গেলাম। আজ অফিসে তানার সাথে বেশি কথা বললাম না। তানা অনেকবার জিজ্ঞেস করলো মন খারাপ কেন। আমি তাকে কি বলবো? বলবো যে আমি বিয়ে করতে যাচ্ছি? কি বলবো? বলবো যে তুমি আমাকে ভুলে যাও? কি বলবো? বলো যে বাড়ি থেকে আমার বিয়ে ঠিক হয়ে গেছে? কিন্তু কিছুই বলতে পারলাম না। বিয়েটা মনে হয় আমাকে করতেই হবে, না করলে হয়তো মেরে ফেলবে। এর বেশি কিছু তো আর করতে পারবে না। আচ্ছা, আমি মারা যাওয়ার পর কি সবাই সবার ভুল বুঝতে পারবে, নাকি আমি মরার পরও সবাই আমাকে ঘৃণা করে যাবে? সত্যি সবার উপর পাহাড় সমান অভিমান জমা হয়ে গেল। সত্যি পৃথিবীতে মানুষকে বোঝা অসম্ভব। মানুষ পারে না এমন কিছু নেই। রোজা আমাকে যে অপবাদটা দিল, তাতে আমার থেকে রোজার সম্মানটাই বেশি যাবে। কারণ আমি ছেলে, আমি রাস্তায় চলাচল করতে পারবো, কিন্তু রোজা সেটা পারবে না। আমাকে কেউ রাস্তাঘাটে কিছু না বললেও রোজাকে ঠিকই বলবে। তাও সে তার সম্মানের কথা না ভেবে আমাকে একটা অপবাদ দিয়ে দিল। সত্যি মানুষ বড়ই অদ্ভুত। খুব কষ্ট হয় কেন যে আমার পৃথিবীতে আমার জন্ম হলো। মাঝে মাঝে আত্মহত্যা করে মরে যেতে ইচ্ছে করে, কিন্তু সেটা পারে না, কারণ একটাই, আত্মহত্যা মহাপাপ। এই কারণেই হয়তো দুনিয়ায় অনেক প্রাণ বেঁচে আছে, না হলে সে অনেক আগেই অনেক মানুষ আত্মহত্যা করে মরে যেত। এরকম হাজারো মানুষ বেঁচে থেকেও না থাকার মতো বেঁচে আছে। মারা ঠিকই গেছে, শুধু দেহে প্রাণটা রয়ে গেল। তাও কেউ না কেউ ঠিকই আত্মহত্যার পথ বেছে নিয়ে আত্মহত্যা করেছে। যাই হোক, আর কিছু না ভেবে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে ঢুকতেই আব্বুকে দেখলাম। আব্বু আমাকে বলল, বিয়ের জন্য কি তুমি প্রস্তুত? আমি সরাসরি বললাম আমি এই বিয়েটা করতে পারবো না। আমার এই কথা শুনে আব্বু কোথা থেকে মোটা একটা রড এনে সোজা আমার মাথায় জোরে একটা বাড়ি মারলো। আমি সজোরে একটা চিৎকার মেরে মাটিতে লুটিয়ে পড়লাম, অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফিরল 2 দিন পর। আফসোস, এই 2 দিন একটা প্রাণীও আমার রুমে আসলো না। যে অবস্থায় অজ্ঞান হলাম, এখনো সেই একই অবস্থায় পড়ে রইলাম। তাড়াহুড়ো করে উঠলাম, ওয়াশরুমের দিকে পা বাড়লাম, কিন্তু হাঁটার মতো কোনো শক্তি আমার কাছে নেই। শরীর প্রচণ্ড দুর্বল। তাও অনেক কষ্ট করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। এসে খাটের উপর বসে রইলাম, ভাবলাম গিয়ে কিছু খেয়ে আসবো। শরীর দুর্বল, এর কারণে তা পারতেছি না। ফোনটা হাতে নিয়ে দেখি এই 2 দিনে তার 200টা মেসেজ, 2000টা কল। এত কল মেসেজ দেখে চোখ কপালে উঠে গেল। তাও তানাকে একটা কল দিলাম। কল দেওয়ার সাথে সাথে কল রিসিভ করে বলল, এই, তুমি কোথায়? এতগুলো কল করলাম, রিসিভ করলা না। এতগুলো মেসেজ দিলাম, সিনও করলা না, রিপ্লাইও দিলে না। জানো, তোমাকে এই কদিন না পেয়ে আমি কত টেনশন করেছিলাম। তোমাদের বাড়িতেও গিয়েছিলাম, তুমি নাকি কোথায় গেছো, আর যাওয়ার সময় নাকি কাউকে বলেও যাওনি। কোথায় গিয়েছিলে? একটু আমাদের বাড়িতে আসবে প্লিজ? অনেক কষ্ট করে কথাটা বললাম, মুখ দিয়ে কথাও বের হচ্ছে না। এই, তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? প্লিজ একবার আসো। আমি কথা বলতে পারতেছি না, কথা অনেক আস্তে বললাম, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। যাও, একটু বের হচ্ছে, তাও আস্তে আস্তে। আমি এক্ষুনি আসছি, তুমি 2 মিনিট ওয়েট করো। এই কথা বলে কল কেটে দিল। কিছুক্ষণ পর তানহা আসলো, এসে আমাকে জোরে ধরে অনেক কান্না করতে লাগলো। পরে তাকে বললাম কোনো রেস্টুরেন্টে গিয়ে আগে কিছু খেয়ে নিতে। ও আমাকে ধরে ধরে বাইরে গাড়ির কাছে নিয়ে গেল। গাড়ির কাছে গিয়ে দরজা খুলে আমাকে ড্রাইভিং সিটের পাশের সিটে বসিয়ে দিয়ে সে ড্রাইভিং সিটে বসে পড়লো। আর আমি তার দিকে অবাক চোখে তাকিয়ে আছি। সে আমাকে বলল, অবাক হওয়ার কিছুই নেই, আমি গাড়ি চালাতে পারি। তারপর সে ড্রাইভ করে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। সেখান থেকে দুজনে কিছু খেয়ে নিলাম। আগের থেকে অনেকটা বেটার ফিল করতেছি। ডিসিশন ফাইনাল, ওই বাড়িতে আর যাব না, নিজের একটা ফ্ল্যাটে উঠবো। আগের বাসায় গিয়ে আর কষ্ট পাবো না, নিজের ফ্ল্যাটে নিজের মতো করে থাকবো। আজ তানাকে নিজের মনের কথা বলে দেবো। তার আগে ডাক্তারের কাছে যাব। তাই বের হয়ে তানাকে বললাম গাড়ি সোজা হসপিটালে নেওয়ার জন্য, কারণ মাথাটা এখন অনেক ব্যথা করতেছে। সে গাড়িটা একটা হসপিটালের সামনে নিয়ে আসলো। গাড়ি থেকে নেমে হসপিটালটার দিকে একবার তাকালাম। অনেক বড় একটা হসপিটাল। হসপিটালটা কেমন যেন আমার চেনা চেনা লাগছে। কেমন যেন মনে হয় আগে আমি হসপিটালটায় 1-2বার এসেছি। কেন এসেছি তা মনে করতে পারতেছি না। কেমন যেন মনে হয় হসপিটালের ভেতর আমার পরিচিত কেউ আছে। কোনো কিছু না ভেবে তানাকে নিয়ে হসপিটালে ঢুকে গেলাম। রিসেপশনে গিয়ে জানতে পারলাম ডাক্তার সব 6 তলায় বসে। তাই তানাকে নিয়ে হসপিটালের 6 তলায় চলে গেলাম। সেখানে গিয়ে একটা ক্যাবিনে চোখ আটকে গেল একটা ডাক্তারের নাম দেখে। ডাক্তারের নাম হচ্ছে ইসমাইল মাহমুদ। আর একে আমি চিনি, সে হচ্ছে আমার হাই স্কুলের লাইফের বেস্ট ফ্রেন্ড। আরও 2 বছর আগে একবার এসেছিলাম তার কাছে এই হসপিটালে।
তাই হয়তো হসপিটালটা এত চেনা চেনা লেগেছিল। তাই তার কেবিনের আরো সামনে গিয়ে তার কমান্ডারকে বললাম, ডাক্তার কি ভেতরে আছে? কম্পাউন্ডার বলল, আছে। আপনি কি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন? তাকে বললাম আমার অ্যাপয়েন্টমেন্ট লাগবে না, আপনি আপনার স্যারকে বলুন মুন্না নামের একজন লোক আপনার সাথে দেখা করতে এসেছে, সে নাকি আপনার বন্ধু হয়। সে আর কিছু না বলেই ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর এসে বলল আমাকে ভেতরে ডাকছে। আমি ভেতরে যেতেই ইসমাইল আমাকে জড়িয়ে ধরলো। দোস্ত কেমন আছিস? ভালো, তোর কি খবর? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কেমন চলতেছে দিন? তোর কারণেই ভালো চলতেছে। সেদিন যদি তুই... থাক এসব বাদ দে। আচ্ছা এই মেয়েটা কে? ও হচ্ছে... আমাকে আর কিছু বলতে না দিয়ে তানহা বলল, আমি ওনার স্ত্রী। আমি ভ্যাবাসাকে খেয়ে তানহার দিকে তাকিয়ে রইলাম। পাগল হলো নাকি এই মেয়ে? এখনো ঠিকমতো তার হাতটা পর্যন্ত ধরতে পারেনি, আর সে নাকি আমার স্ত্রী। আমি নিশ্চিত এই মেয়ের মাথায় সমস্যা আছে। আমি কিছু বলার আগেই তানহা আবার বলা শুরু করলো, এই, তুমি কিছু বলছো না কেন? মানে আমি কি বলবো? বিয়ে করলে অথচ শোনালি না? আমরা কি এতটাই পর হয়ে গেলাম? আরে না দোস্ত, তোকে আমি সেটা পরে বলবো। আচ্ছা আমার মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে, সেটা আগে দেখ। আচ্ছা আগে একটা পরীক্ষা করতে হবে। তুই একটা কাজ কর, তুই এই পরীক্ষাটা করে আয়। পরীক্ষা করে রিপোর্ট ইসমাইলের কাছে দিলাম। সে কয়েকবার দেখলো রিপোর্টটা, তারপর সে বলা শুরু করলো, কিরে তোর মাথায় বাড়ি মারলো কে? ওটা বাদ দে, রিপোর্টে কি বুঝলি? আর কিছুদিন দেরি করে আসলে তোর অনেক বড় বিপদ হয়ে যেত। ভাগ্যিস আমার কাছে আসলি, না হলে যে কি হতো। ওষুধ খেলে কি ভালো হবে? ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আচ্ছা আমাকে একটা কথা বলতো, তোকে এইভাবে মারলোটা কে? তোকে এইভাবে মারার সাহস তো কেউ পাবে না। আচ্ছা তোর ডিউটি শেষ কয়টায়? সন্ধ্যা 7টায়। আচ্ছা তাহলে তো সন্ধ্যা 7টায় দাওয়াত, রেস্টুরেন্টে চলে আসিস। আচ্ছা। তারপর বিদায় নিয়ে বাড়িতে আসলাম। নিজের প্রয়োজনীয় যা কিছু আছে সব নিয়ে চলে যাব। বাড়িতে এসে দেখি সবাই গল্প করায় ব্যস্ত। কোনো কিছু না বলে সবকিছু গুছিয়ে নিলাম। সবকিছু নিয়ে বের হতেই আব্বুর সামনে পড়লাম। আমাকে সবকিছু নিয়ে বের হতে দেখে আব্বু বলল, কোথায় যাচ্ছ? এই বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি। কোথায় যাবে? যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে চলে আসলাম। অনেক কিছুই বলার ছিল কিন্তু বললাম না। এবার জীবনটাকে নিজের মতো করে চালাবো। এতদিন জীবনটা এদের হাতে সঁপে দিয়েছিলাম, কিন্তু কারো জীবনের মর্যাদা কেউ দিতে জানে না। নিজের জীবনের মর্যাদা নিজেকেই দিতে হয়। বলার ছিল তোমরা ওই মেয়েকে নিয়ে পড়ে থাকো, আমাকে ডেকো না, আমাকে আর ওর কখনো মনেও করো না। ভাববে তোমার ছোট ছেলে মারা গেছে, কেন জানি বলতে পারলাম না। কোথায় থেকে যেন একটা অজানা বাধা এসে কাজ করে। যতটুকু পারি নিজের জীবনের মর্যাদা নিজেই দেব। আর কোনো কিছু না ভেবে বাড়ি থেকে বের হয়ে গেলাম। ভাবতেছি কোন ফ্ল্যাটটায় উঠবো, এখানে কাছের কোথাও উঠবো নাকি দূরে কোথাও গিয়ে উঠবো, যেন কেউ কখনো খোঁজ করেও না পায়। আমি তো ওদের থেকে বেশি কিছু আশা করিনি, শুধু একটু পরিবারের ভালোবাসা আশা করেছিলাম। আসলে সবার কপালে সবার ভালোবাসা জোটে না, ঠিক তেমনই আমার কপালেও সবার ভালোবাসা জুটবে না। সবাই কি আর সবাইকে ভালোবাসতে পারে? পারে না। আমার জীবনটাও কত সুন্দর ভালোবাসায় ভরপুর ছিল, কিন্তু কথায় আছে না, অতি ভালোবাসা কপালে সহে না। ঠিক তেমনই আমারটাও আমার কপালে সইল না। একটা বিষাক্ত কালনাগুনির কারণে আমার জীবনটাই তছনছ হয়ে গেছে। সব ভুলে আমার জীবনটা নতুন করে সাজাতে চাই। শহর থেকে কিছুটা দূরে অফিসের কাছে একটা ফ্ল্যাটে উঠলাম। অন্তত কেউ আর খুঁজে পাবে না। সন্ধ্যা 7টায় ইসমাইলের সাথে দেখা করতে গেলাম। ইসমাইল বলল, এবার বল তোর সাথে কি হয়েছে? আমার জানামতে তো তোর গায়ে হাত দেওয়ার সাহস এলাকার কারো কাছে নেই। তাহলে শোন। তারপর ইসমাইলকে সব খুলে বললাম। আঙ্কেল আন্টি কাজটি ঠিক করলো না। তারপর এই টপিক বাদ দিয়ে ইসমাইলের সাথে আরো অনেকক্ষণ আড্ডা দিলাম। তারপর ফ্ল্যাটে চলে আসলাম। এখন রাত 9টা বাজে। শরীরটাও বড্ড ক্লান্ত, তাই দেরি না করে ঘুমের রাজ্যে পাড়ি জমালাম। খুব সকালে ঘুম ভাঙলো, তাই একটু হাঁটতে বের হলাম। পরিবেশটা অনেক সুন্দর। না ও সরি, আপনারা কিভাবে জানবেন পরিবেশটা কেমন? তাই অনেকক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় এসে ফ্রেশ হয়ে অফিসের দিকে পা বাড়ালাম। অফিসে এসে বসে বসে কাজ করতেছি। তার দিকে তাকিয়ে দেখি আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। কি অপরূপ তার চোখের চাহনি, যে কোনো ছেলেকে ঘায়েল করে ফেলতে পারবে। বিকেল 3টায় অফিস থেকে ছুটি নিলাম। তানা অনেকবার জানতে চাইলেও ছুটি কেন নিচ্ছি। আমি কিছু না বলে তানাকে নিয়ে একটা পার্কে চলে আসলাম। এসে একটা খালি বেঞ্চে বসে পড়লাম। দেখি একটা ছোট্ট পিচ্চি মেয়ে ফুল বিক্রি করতেছে, তাই তাকে একটা ডাক দিলাম। মেয়েটার কাছে এসে জিজ্ঞেস করলো, ভাইয়া আপনি কি ফুল নেবেন? নেব। আগে বলো একটা ফুল কত করে? ভাইয়া একটা ফুল 20 টাকা করে। আচ্ছা শোনো, তোমার সাথে আমার অনেক কথা আছে, তুমি একটু ওই দিক থেকে ঘুরে আসো। আচ্ছা ভাইয়া। এই আপু শোনো। জি ভাইয়া বলেন। 2টা ফুল দিয়ে যাও। এই নেন ভাইয়া। তুমি একটু ওইখানে দাঁড়াও, আমি তোমার আপুর সাথে একটু কথা বলি। বুঝছি, ভাবিকে প্রপোজ করবেন।
এই কথা বলে ও একটা হাসি দিয়ে চলে গেল। আমি বোকার মতো দাঁড়িয়ে রইলাম। এটুকু একটা বাচ্চা মেয়ে কি বলে। ধুর, এত ভাবাভাবি না করে চলে গেলাম তানহার কাছে। গিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। তারপর পুরো ফিল্মি স্টাইলে বকা শুরু করলাম। তোমাকে যখন প্রথম দেখেছি সেদিন থেকেই তোমাকে ভালোবেসে ফেলেছি। বিশ্বাস করো, তোমাকে ছাড়া আমার জীবন শূন্য। তোমাকে ছাড়া নিজেকে কখনো কল্পনাও করতে পারে না। তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। প্রিয়, শোনো, এতটা ভালো নিজেকেও বাসি না যতটা ভালো তোমাকে বাসি। হবে কি আমার বাবুর আম্মু। আর কিছু না বলে তানহা সোজা এসে আমাকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, বিশ্বাস করো, তোমাকেও আমি অনেক বেশি ভালোবেসে ফেলেছি। তানহাকে ছেড়ে দিয়ে ওই পিজেটাকে ডাক দিলাম, এই পিচ্ছি এদিকে আসো তো। ও কাছে এসে শুধু মিটমিট করে হাসছে। মনে হয় তানহা আমাকে জড়িয়ে ধরেছে, যে তাই দেখে হাসছে। সেটা ভেবে একটু লজ্জাও পেলাম। হ্যাঁ ভাইয়া বলেন। তোমার নাম কি? আমার নাম টিনা। ওয়াও, কি সুন্দর নাম। ধন্যবাদ ভাইয়া। এমন সময় দেখি তানহা তেনাকে কোলে নিয়ে একটা পাপ্পি দিল গালে। আচ্ছা তেনা, তোমার বয়স কত? এই তো ভাইয়া 7 বছর। এইটুকু একটু বয়সে তুমি ফুল বিক্রি কেন করো? তারপর তেনা যা বললো তা শুনে নিজের অজান্তেই চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো। জীবনে মানুষ এতটা সংগ্রাম করে তা আমার জানা ছিল না। একটা পিচ্চি এতটা সংগ্রাম করবে তা অবিশ্বাস্য একটা কাহিনী। নিজের অজান্তেই তৃণাকে কোলে তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। আমি ভেবেছিলাম যত যাই কষ্ট সংগ্রাম সব আমিই করছি, কিন্তু না, আমার থেকেও বড় সংগ্রাম ওই তৃণাই করতেছে। তৃণাকে জিজ্ঞেস করলাম, তুমি কি করো আপু? ফুল বিক্রি করি ভাইয়া। ফুল বিক্রি করে টাকাগুলো কি করো আপু? ভাইয়া, খাবারের টাকা লাগে, আবার আম্মু অসুস্থ, যা টাকা পাই তা দিয়ে আম্মুর জন্য ওষুধ কিনে নিয়ে যাই। বাকি যা টাকা থাকে সেটা দিয়ে ভাত খাই। প্রত্যেক দিন কি ভাতের টাকা থাকে? না, তাহলে কি খাও? টাকা থাকলে খাই, আর না থাকলে খাই না। চোখের কোণে 2 ফোঁটা অশ্রু স্পষ্ট দেখা যাচ্ছে। খিদে লাগে না? খিদে তো সবারই লাগে, কন কার না লাগে খিদে। তোমার আব্বু কি করে? আম্মু বলছে আব্বু নাকি আকাশে থাকে, আকাশের তারা হই। বুঝতে পারলাম তার বাবা বেঁচে নেই। তোমার আম্মু কি করে? আম্মু অসুস্থ। আগে আম্মু ফুল বিক্রি করত, অসুস্থ হওয়ার পর আর বিক্রি করতে পারে না, তাই এখন আমি বিক্রি করি। প্রতিদিন কত টাকা বিক্রি করো? এই তো 300-400 টাকা। আম্মুর ওষুধে কত টাকা যায়? প্রতিদিন 300 টাকা লাগে। ও, তা তুমি পড়ালেখা করো না? না, টাকার অভাবে ভর্তি করাতে পারে নাই। তোমার জীবনের ইচ্ছে কি আপু? কথা বলতে পারছি না। কেমন যেন তার জীবনের গল্প শুনে কান্না চলে আসলো। একজন ডাক্তার হব। আচ্ছা, আজ কত টাকা বিক্রি করেছো? এখন তো হিসাব করি নাই। আচ্ছা, তোমার সাথে কি কেউ খারাপ ব্যবহার করে না? অনেকেই তো খারাপ ব্যবহার করে, কেউ ভালো ব্যবহার করে আর কেউ খারাপ ব্যবহার করে। তৃণার এসব কথা শুনে নিজের অজান্তেই চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। জীবনে মানুষ এতটা সংগ্রাম করে তা আমার জানা ছিল না। একটা পিচ্চি এতটা সংগ্রাম করবে তা অবিশ্বাস্য একটা কাহিনী। নিজের অজান্তেই তৃণাকে কোলে নিয়ে বুকে জড়িয়ে কেঁদে দিলাম। ও আচ্ছা, এসব বাদ দাও, আমরা তোমার আম্মুর সাথে দেখা করতে চাই। আমাদের দেখা করাবা তোমার আম্মুর সাথে? আচ্ছা চলেন ভাইয়া। আচ্ছা চলো। তারপর তৃণাকে নিয়ে তার আম্মুর কাছে চলে গেলাম। যাওয়ার সময় কিছু খাবার নিয়ে নিলাম। সেগুলো নিয়ে তৃণার সাথে তাদের বস্তিতে চলে গেলাম। তারা একটা বস্তিতে ছোট একটা ঘরে থাকে। গিয়ে দেখি ঘরের ভেতরটা অনেক সুন্দর করে পরিপাটি সুন্দরভাবেই গোছানো। তৃণা গিয়ে তার আম্মুকে ডেকে তুললো, বললো একটা ভাইয়া তোমার সাথে দেখা করতে এসেছে। তৃণার আম্মু উঠতে গিয়ে উঠতে পারলো না। তানহা গিয়ে ওনাকে ধরে তুললো, তুলে বসিয়ে দিল। উনি আমাদের জিজ্ঞেস করলেন, তা তোমরা কে বাবা? কথা বলতে ওনার অনেক কষ্ট হচ্ছিল, তাই বুঝতে পারলাম। আন্টি, আপনাকে সব পরে বলবো, আগে কিছু খেয়ে নেন। না বাবা, এখন কিছু খাবো না। তা বললে তো হবে না। তানহাকে ইশারা করে 2টা প্লেট নিতে বললাম। তারপর 2টা প্লেটে 2 প্যাকেট বিরিয়ানি নিলাম। একটা প্লেট তানহাকে দিয়ে বললাম আন্টিকে খাওয়াতে। আরেকটা প্লেটে তৃণাকে আমি খাওয়াই দিলাম। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আন্টিকে বললাম আমাদের সাথে যেতে। উনি কিছুতেই রাজি হচ্ছে না যাওয়ার জন্য। অনেকভাবে বুঝলাম তিনি কিছুতেই রাজি নন যেতে। পরে বললাম, তৃণার দিকে একবার তাকিয়ে দেখেন, ওর বয়সী সব বাচ্চা পড়ালেখা করে আর ও হেঁটে হেঁটে ফুল বিক্রি করে। আপনার কি তৃণাকে নিয়ে কোনো স্বপ্ন নেই? আপনার কি তৃণাকে পড়ালেখার করার কোনো স্বপ্ন নেই? দেখেন আন্টি, ওরও একটা স্বপ্ন আছে, আর আপনারও তৃণাকে নিয়ে একটা স্বপ্ন আছে।
আমি চাই তিনার ভাই হয়ে সেই দায়িত্ব পূরণ করে দিতে। দেবেন কি আপনার ছেলে হয়ে তিনার ভাই হয়ে সব ইচ্ছে পূরণ করে দেওয়ার সুযোগ? আন্টি কিছু না বলেই কান্না করা শুরু করলো আর বলতে লাগলো, তোমার মা সত্যি খুব ভাগ্যবান যে এরকম একটা ছেলে পেটে ধরেছে। সত্যি তোমার মা খুব ভাগ্যবান। ওইসব বাদ দেন আন্টি, এখন চলেন। তারপর তানাকে বললাম আন্টিকে ধরে বাইরে আনতে, আর আমি তেনাকে কোলে নিয়ে বেরিয়ে পড়লাম। তাদেরকে আগে হসপিটাল নিয়ে নিলাম, তারপর ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে একটা শপিং মলে চলে গেলাম। সবার জন্য কেনাকাটা করে বাড়িতে চলে আসলাম। সত্যি দিনের জাস্ট অসাধারণ একটা দিন ছিল, সারা জীবন স্মৃতি হিসেবে থাকবে আমার কাছে। বাড়িতে আসার পর আন্টিকে, আর আন্টি রাখি না, আম্মু বলেই রাখি, পরের দিন সকালে টিনাকে নিয়ে একটা ভালো স্কুলে ভর্তি করে দিয়ে টিনা আর আমি গাড়ি নিয়ে শহরটা ঘুরে দেখলাম, অনেক জায়গায় ঘুরলাম। বাড়িতে ফোন করে বলে দিলাম আজকে বাড়ি ফিরতে দেরি হবে। দুপুরে টিনা আর আমি ভালো একটা রেস্টুরেন্টে গিয়ে দুপুরের খাবার খেয়ে নিলাম। তারপর আরো কয়েকটা জায়গায় গিয়ে ঘুরলাম দুজনে। সম্পর্কটা রক্তের না হলেও রক্তের সম্পর্কের চেয়ে অনেক আপন সম্পর্কটা। আমাদের দুজনকে এখন কেউ দেখলে বলবে না আমরা পাতানো ভাই বোন, যে কেউ দেখলে বলবে আমরা আপন ভাই বোন। দেখতে দেখতে 4টা বছর কেটে গেল। এর মাঝে আমার আর তানহার বিয়েও হয়ে গেল। আমাদের ঘর আলো করে জন্ম নেয় এক কন্যা, যার নাম রাখা হয় রাইসা ইসলাম পুষ্প। টিনা এখন ক্লাস 5-এ পড়ে, আর আম্মু এখন আগের মতো তুমি করে বলে না, এখন আমাকে তুই করেই বলে। সাথে টিনাও আমাকে তুই করেই বলে। টিনাকে তুই করে বলতে আমিই বলেছি, কারণ ভাই বোনের সম্পর্কটা তুই শব্দ ছাড়া কেমন যেন অপূর্ণ অপূর্ণ লাগে। আলহামদুলিল্লাহ তানহার সাথে এবং পরিবারের সাথে এখন আমি বেশ ভালোই আছি। আর হ্যাঁ, এর মাঝে অবাক করা একটা বিষয় হচ্ছে, যখন তানহার বাড়িতে টিনা, আমি আর আম্মু গেলাম, তখন দেখলাম আমার অফিসের বসও সেখানে। তাকে দেখে প্রথমে একটা অবাক হয়নি, প্রথমে ভেবেছিলাম তানহা ইনভাইট করেছে, পরে দেখি উনি তানহার বাবা। পরে জানতে পারলাম আমি কি একটা ডিলের পেপারে নিয়ে বসে কেবিনের যাওয়ার পর নাকি তানহা আমাকে ডেকেছিল। ওই দিন নাকি তানহাও অফিসে ছিল, আর আমাকে দেখে নাকি তার পছন্দ হয়ে যায়। তারপর থেকে আমার পিয়ে সেজে আমার পেছনে পড়ে থাকে। যাক, অনেক কথাই হলো। তার মধ্যে আরেকটা কাহিনী হচ্ছে, আমাদের অফিস এখন বাংলাদেশের টপ 10-এর মধ্যে টপ 2 নম্বর আছে। আগে থেকে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালোই আছি। এখন আর বাড়ির কথা মনে পড়ে না, মা বাবার কথাও মনে পড়ে না। কি লাভ এদের কথা মনে করে, যারা আমায় মনেই রাখে না। ইবাকেও আর এখন মনে পড়ে না। এখন আমার ভেতরে সবটা জুড়ে শুধু তানহার বসবাস। তবে এর মাঝে একদিন রোজাকে দেখেছিলাম একটা ছেলেকে নিয়ে আবাসিক হোটেলে যেতে। বিষয়টা আমি এতটা গুরুত্ব দিলাম না, যে যেভাবে থাকতে চায় তাকে সেভাবেই রাখা উচিত। আর রোজা কেমন মেয়ে তা এতদিনে আমার জানা হয়ে গেছে। তবে এখনো মাঝে মাঝে খুব কষ্ট পাই, এই কারণেই যে এই 4টা বছরে বাড়ি থেকে আমাকে একবারও ফোন দেওয়া হয়নি। হয়তো এতদিনে আমার নাম্বারটাও তাদের কন্ট্যাক্ট অপশন থেকে মুছে গেছে। এখন আর এগুলো ভেবে কষ্ট পাই না, নিজেকে মানিয়ে নিতে শিখে গেছি। চেষ্টা করি ভালো থাকার। এই 4 বছরের জীবনটা অনেক উন্নত করেছি, বুঝে গেছি বাস্তবতা কতটা কঠিন। শিখে গেছি হাজার কষ্ট থেকেও মুখে এক চিলতে হাসি রাখার। আগে মাঝে মাঝে মন চাইতো আত্মহত্যা করতে, আর এখন সেটা মনে হলে একটা হাসি দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ যদি সেদিন আমাকে বোঝার ক্ষমতা না দিত, তাহলে আমি উপভোগ করতেই পারতাম না এই সুন্দর দুনিয়া, দেখতে পারতাম না মানুষ কতটা কষ্টে জীবনযাপন করে, বুঝতে পারতাম না আপন মানুষরাই পৃথিবীতে সবচেয়ে বেশি পিছন থেকে ছুরি মারে। বুঝতে পেরেছি জন্ম দিলেই শুধু মা বাবা হওয়া যায় না, মা বাবা হতে হলে সুন্দর একটা মন লাগে। মা বাবা হতে হলে আগে সন্তানের বিশ্বাস অর্জন করতে হয়। মা বাবা হতে হলে সন্তানকে ভালোবাসতে জানতে হয়। মা বাবা হতে হলে সন্তানকে আদর স্নেহ করতে হয়। বাবা হতে হলে সন্তানকে মোটা রড দিয়ে না মেরে সুন্দরভাবে বোঝাতে হয়। সন্তানের কথাটা আগে শুনতে হয়। মা বাবা হতে হলে পরের মেয়েকে বিশ্বাসের চেয়ে 1000 গুণ বিশ্বাস সন্তানকে করতে হয়। কিন্তু এটার ভিতরে একটা প্রতিভাও আমার আপন মা বাবার কাছে নেই। সব প্রতিভা আমার আম্মুর কাছে আছে, তবে আমার মায়ের কাছে নেই। আম্মু শুধু আমাকে জন্ম দিতে পারে নাই, আর সবকিছু অভাবেই আম্মু পূরণ করে দিল। এখন আর সিগারেট নামক কোনো শব্দ আমার জীবনে কষ্ট দূর করতে লাগে না। লাস্ট এই 4 বছরে কখনো সিগারেট নামক শব্দটার বিষাক্ত নিকোটিনের ধোঁয়া আমার মস্তিষ্কের ভেতর প্রবেশ করেছে কিনা তা আমার অজানা। এখন আল্লাহর রহমতে 5 ওয়াক্ত নামাজ পড়ি। মাঝে মাঝে মন চায় ওই পুরনো বিষাক্ত শহরটাতে গিয়ে ঘুরে আসতে। মন চায় মা বাবা ভাই নামক ওই পাষাণ হৃদয়ের মানুষগুলোকে একটু দেখে আসতে, কিন্তু কোনো এক অজানা বাধা এসে কাজ করার কারণে আর যেতে পারে না। সবার উপরে পাহাড় সমান অনেকটা অভিমান আর অভিযোগ এসে জমা হয়ে গেল আমার বিহায়া মনে। আর ইভা আর রোজার প্রতি অনেক রাগ আর ঘৃণা জমা হয়ে আছে মনে। আচ্ছা, মা বাবা ভাইয়া কি আমার অভিমানটা কোনোদিন ভাঙাতে পারবে? তাদের কথা আগের মতো মনে না পড়লেও এখনো তাদের কথা ভাবি। শত হোক মা বাবা, তাই তো খুব ইচ্ছে করে একটা বাড়ি গিয়ে একটা পলক দেশকে আসার জন্য। মাঝে মাঝে খুব মিস করি সবাইকে, তবে আগের মতো মিস করি না। অপেক্ষায় আছি সেই দিনের, যেদিন বাড়িতে থেকে ফোন করে বলবে আমরা সবটা জানতে পেরেছি।
তোর কোনো দোষ নেই, সব দোষ ওই রোজার। তুই বাড়ি ফিরে আয় আর আমাদের ক্ষমা করে দিস। আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। আমাদের ওই দিন উচিত ছিল তোর কথাগুলো শোনার। আমাদের উচিত ছিল ওই রোজার নামক কাল নাগিনীটাকে না বিশ্বাস করে তোকে বিশ্বাস করার। আমাদের উচিত ছিল তোর প্রমাণটা দেখার। অপেক্ষায় আছি ওই দিন সবাইকে তার যোগ্য প্রমাণ বুঝিয়ে দিয়ে চলে আসব। দেখিয়ে দেব আমার যোগ্যতা, বুঝিয়ে দেব তাদের ছাড়াও আমি ভালো থাকতে শিখে গেছি। বুঝিয়ে দেব এখন আমার একটা মা আছে, একটা বোন আছে, একটা মেয়ে আছে, আমারও এখন একটা ভালোবাসার মানুষ আছে। পৃথিবীর মানুষগুলো বড়ই আজব, বাইরে থেকে কাউকে বিবেচনা করা যায় না মানুষটা কেমন, আর কাউকে বাইরে থেকে বিবেচনা করলে সেটাও একসময় ভুল প্রমাণিত হয়। কারণ মানুষের বাইরে একটা রূপ থাকে আর তার ভেতরে অন্য একটা রূপ থাকে, যেটা মানুষ কখনোই বিবেচনা করতে পারে না। পৃথিবীতে মানুষের চেয়ে আর বড় স্বার্থপর কেউ হতে পারে না। মানুষ সবসময় নিজের স্বার্থর কথা ভাবে, অন্যের স্বার্থের কথা কখনো ভেবেও দেখে না। হ্যাঁ, এটাই আমাদের মানুষের জাতি। একদিন অফিস থেকে বাড়িতে এসে বসে বসে আমি, তৃণা, পুষ্প ও তানহা দুষ্টুমি করতেছি। আম্মু রান্নাঘরে রান্না করতেছে। এমন সময় একটা কল আসে আমার ফোনে, যেটা দেখে খুব অবাক হয়ে গেলাম। অভিমানগুলো মনের মধ্যে আবার নড়ে উঠলো। ফোনটা আসায় খুব বেশি অবাক হয়ে গেলাম, আর বুঝতে পারলাম এতদিনে তাদের ভুল ভাঙলো। এইবার হয়তো আমাকে বলবে বাড়ি ফিরে যেতে। কিন্তু কলটা রিসিভ করার পর যা শুনলাম তা শুনে মুহূর্তের মধ্যেই পাহাড় সমান অভিমান পানিতে পরিণত হলো। কারণ ফোনটা রিসিভ করার পর ভাইয়া বলল, তুই যেখানেই থাকিস না কেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়, বাবা হার্ট অ্যাটাক করেছে। কি বলবো তখন? মুহূর্তের মধ্যে আমার দুনিয়াদারি অন্ধকার হয়ে গেল। আমি কাউকে কিছু না বলে দিলাম দৌড়। এক দৌড়ে আমি বাইরে চলে এলাম। আমার হঠাৎ এরকম দৌড়ানি দেখে বাড়ির সবাই অনেক অবাক হয়, বিশেষ করে তানহা। সে পেছন থেকে অনেক কয়েকবার ডাক দিয়েছে, কিন্তু আমি আর ডাক না শুনে সোজা বাড়ির বাইরে চলে এলাম। বাইরে এসে গাড়িতে উঠে গাড়ি টান দিলাম। উদ্দেশ্য এখন বাড়ি ফিরে যাওয়া। এমন সময় দেখি পকেটে থাকা ফোনটা বাজতেছে। এখন সেদিকে দেখার সুযোগ আমার নেই। আমার সুযোগ শুধু একটাই, সামনের দিকে তাকিয়ে গাড়িটা চালানো। আমি তাই করতেছি। কখন বাড়ি পৌঁছাতে পারবো সেই টেনশনে আছি। কোনো কথা না বলে শুধু গাড়ি চালাচ্ছি। কত কি ভেবেছি কাউকে ক্ষমা করব না, কিন্তু এখন আমার পাহাড় সমান অভিমান কোথায় গেল সেটাই বুঝতে পারতেছি না। ভেবেছিলাম যোগ্য সময়ে যোগ্য উত্তর দিয়ে দেব, কিন্তু যোগ্য সময় ঠিকই পেয়েছি। আফসোস, যোগ্য উত্তর দেওয়ার ভাষা আমার নেই। ভেবেছিলাম মা, বাবা, ভাইয়া, ইভা, রোজা কাউকে ক্ষমা করব না, তারা মারা গেলেও আমার কোনো আফসোস হবে না। কিন্তু এখন আমার লক্ষ্য একটাই, আমার বাবাকে বাঁচানো। হয়তো পৃথিবীর সব সন্তানই এমন, বাবার উপর হাজারো রাগ অভিমান থাকলে বাবার অসুস্থতার কথা শুনে অভিমান নিয়ে কখনো বসে থাকতে পারবে না। তাই হয়তো আমিও পারতেছি না। বাবা এমন একটা বৃক্ষ যে হারিয়েছে শুধু সেই বুঝতে পারছে, আর আজ আমি হারানোর অবস্থায় আছি। কলিজাটা যেন সিরে চৌচির হয়ে যাচ্ছে। এখন শুধু একটাই ইচ্ছে, বাবাকে বাঁচানো, বাবার সাথে একবার কথা বলা। গাড়ি চালাচ্ছি আর এগুলো ভাবতেছি। কখন যে 2 ঘন্টা পার হয়ে গেছে বুঝতেই পারিনি। ফোনটা বের করে দেখি বাড়ি থেকে তানহা আর আম্মু প্রায় 500+ মিসড কল দিয়েছে। তাই আর দেরি না করে তানহাকে ফোন দিয়ে বলে দিয়েছি বাড়ি যাচ্ছি, বাবার অসুখ। তানহা আর কিছু বললো না। আমি গাড়িটা নিয়ে আবারও নিজের মতো করে টানতেছি। কিছুক্ষণ পর দেখি ভাইয়া কল করেছে। সাথে সাথে বুকের পাশে ধুক করে একটা বাড়ি মারলো। হাত কাঁপতেছে, ফোনটা রিসিভ করতে পারতেছে না। খুব ভয় হচ্ছে ভাইয়া আবার উল্টাপাল্টা কোনো কিছু বলবে না তো। তবুও ভয়ের সংকোচ কাটিয়ে ফোন রিসিভ করলাম। ভাইয়া জিজ্ঞেস করলো, আর কতক্ষণ লাগবে? ভাইয়াকে বললাম 1.5 ঘন্টার মতো লাগবে। ভাইয়া বললো তাড়াতাড়ি আসার জন্য। আমি কোনো কথা না বলে কলটা কেটে দিলাম। ভাইয়ের কথাটা আমার কেন জানি অন্যরকম মনে হলো। তবুও কোনো কিছু না ভেবে গাড়ি আরো জোরে টান দিয়ে আধা ঘন্টার মধ্যে বাড়িতে পৌঁছে গেলাম। বাড়িটা কেমন যেন ছমছমে মনে হচ্ছে, হয়তো বাবার অসুস্থতার কারণে, নয়তো আগে থেকে বাড়ির পরিবেশ বদলে গেছে মনে হয়। আমি কিছু না ভেবে বাড়িতে পাড়া দিলাম। বাড়িতে ঢুকতে দেখি ঘরের দরজা খোলা। আমি কাউকে ডাক না দিয়ে ভিতরে ঢুকে দেখি সবাই খাওয়ার টেবিলে বসে আছে, সবাই খাবার খাচ্ছে। তাহলে কি ভাই আমাকে মিথ্যে বলছে? বাড়িতে ঢোকার পর আমি বাড়ির এক কোণে দাঁড়িয়ে পড়লাম, যেন আমাকে কেউ দেখতে না পায়। আমি আমার জায়গা থেকে সবাইকে দেখতেছি। খাওয়ার এক পর্যায়ে বাবা ভাইয়াকে বলে উঠলো, মুন্না আসতে কতক্ষণ লাগবে? আর 1 ঘন্টার মতো লাগবে। শোন, আমরা যে প্ল্যান করে রোজা মামুনের সাথে মুন্নাকে বিয়ে দেওয়ার প্ল্যান করতেছি, সেটা যেন সে কোনোভাবেই জানতে না পারে। আর সে আসলে আমি সোফায় বসে বসে কাতরাবো বুকে হাত দিয়ে। তুই ওকে আমার নাম দিয়ে কোনো একটা বাহানা দিয়ে আমাদের স্টোররুমে নিয়ে ওখানে আটকিয়ে রাখবি। একেবারে ওখান থেকে বিয়ের দিন বের করবি। বুঝতে পেরেছিস? বুঝতে পারছি। এইবার তুমি খুশি তো রোজা মামুনি? জি আঙ্কেল। তাদের এইসব দেখে মুহূর্তের মধ্যেই অভিমানগুলো ঘৃণায় পরিণত হলো। এখন ইচ্ছে হচ্ছে এদেরকে ঘরের ভিতর আটকে রেখে বাইরে আগুন দিয়ে দেই। তাও শান্তমতো এক কোণে দাঁড়িয়ে আছি। এমন সময় আব্বু ভাইয়াকে বলল,
মুন্নাকে একটা কল দিয়ে জিজ্ঞেস কর কতটুকু এসেছে। দেখি ভাইয়া আমাকে কল দেওয়ার জন্য ফোন বাইর করতেছে। এমন সময় আমি আস্তে করে ঘরের বাইরে চলে আসলাম। ভাইয়া কল দিয়ে বলল, মুন্না তুই কতটুকু এসেছিস? দেখো ভাইয়া, বাবা মারা গেলেও আমার কিছু যায় আসে না, সো আমাকে এই ব্যাপার নিয়ে আর কখনো কল দিও না। মানে কি বলতেছিস তুই? তুই না আমাকে আরো আধা ঘন্টা আগে বললি তুই আসতেছিস? বলেছিলাম, বাট এখন আর আসবো না। ওই বাড়ির কেউ মারা গেলেও আমার কিচ্ছু যায় আসে না, সো আমাকে আর কেউ যেন কল না দেয়। কিন্তু কেন? সমস্যাটা কি এই বাড়িতে আসলে? দেখ, তোরে এতক্ষণ সুন্দরভাবে বলেছিলাম, শুনিস নাই। আর কখনো কল দিবি না। ভালো থাকিস, আল্লাহ হাফেজ। এই কথা বলে আমি কলটা কেটে দিয়ে আবার ঘরে ঢুকে সবাইকে প্রমাণের ভিডিওটা সেন্ড করে দিলাম। ভিডিও সেন্ড হওয়ার আগে ভাইয়া আর বাবার কিছু কথোপকথন। কি বললো? ও কত দূর আছে? বাবা বলেছে বাবা মারা গেলেও আমার কিছু যায় আসে না, সো আমাকে এই ব্যাপারে নিয়ে আর কখনো কল দিও না। মানেটা কি? ভাইয়া কিছু বলার আগেই সবার ফোনে একত্রে একটা নোটিফিকেশন আসে, তাই সবাই একটু অবাক হয়। এরই মাঝে ভাইয়া বলে উঠলো যে মুন্না একটা ভিডিও পাঠাইছে। সবাই সবার মোবাইলের দিকে তাকিয়ে দেখে সবার এখানে একই নোটিফিকেশন, তাই সবাই ওদের আগ্রহে ভিডিওটা দেখে। ভিডিওটা দেখে আব্বু মাথায় হাত দিয়ে বসে রইলো, আর ভাইয়া অগ্নি দৃষ্টিতে রোজার দিকে তাকিয়ে আছে। আমু তো কিছু না বলে হাউমাউ করে কান্না করে দিল। রোজা ভয়ার্ত দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকিয়ে আছে। এবার চোখের কোণেও দুফোঁটা অশ্রু দেখতে পাচ্ছি। সে কিছু না বলে এক দৌড়ে রুমে চলে গেল, গিয়ে ধাম করে দরজা বন্ধ করে দিল। হয়তো এখন আমার ভালোবাসাটা উপলব্ধি করতে পারবে। ভাইয়া কিছু না বলে সোজা রোজার কাছে গিয়ে কষে রোজাকে দূরে থাপ্পড় মারে। রোজা কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে। রোজা এক নাগাড়ে চোখের জল ফেলছে। ভাই আর কিছু না বলে কোমর থেকে বেল খুলে রোজাকে মারতে থাকে আর বলতে থাকে, তোর কারণে আমার নিষ্পাপ ভাইটা আজ আমাদের কাছে নেই। তোর কারণে আমার নিষ্পাপ ভাইটা আজ অপরাধী। তোর কারণে আজ আমার নিষ্পাপ ভাইটা অনেক কষ্টে আছে। তুই কি বলতে পারবি কতটা কষ্ট থাকলে মানুষ বলতে পারে বাবা মারা গেলেও ও আমি একবারও দেখতে যাব না। আজ শুধু তোর কারণে আমি আমার ভাইকে বলেছি আমার ভাইয়ের চরিত্র খারাপ, যেন মুন্নার সামনে কখনো না যায়। শুধু তোর কারণে বলেছি। এইসব বলতে বলতে ভাইয়া কান্না করতে করতে বসে পড়ে আর পাগলের মতো কান্না করতে থাকে। রোজাকে এতক্ষণ ভাইয়া মারলেও সে এখনো এক জায়গাতেই দাঁড়িয়ে কান্না করতেছে। বেল্টের মারের আঘাতে তার শরীরের কিছু অংশ ছিলে রক্ত পড়তেছে। রোজা যেন তাও বলতে পারতেছে না, হয়তো আজ কিছু বলার থাকলেও পারতেছে না, আর না হলে হয়তো এতদিন আমি কিরকম কষ্টে ছিলাম তাই কিছুটা উপলব্ধি করতে পেরেছে। তাই সেও বসে কান্না করতেছে। এদের কান্না দেখলে যে কাউরই সব অভিমান পানি হয়ে যাবে, আর আমার আরো হাসি পাচ্ছে। আমি তো এটাই চেয়েছিলাম যে এরা কিছুটা কষ্ট পাক। পুরো বাড়ি এখন নিস্তব্ধতায় ভরপুর, কারো মুখে কোনো কথা নেই, আছে শুধু নিস্তব্ধতা। পুরো বাড়িতে নীরবতা বিরাজ করতেছে, আর আমার ঠোঁটের এক কোণে একটা মুচকি হাসির রেখা ফুটে উঠে আছে। এতদিনে বুকের ভিতর অনেকটা হালকা অনুভব করতে পারতেছি। এতদিনের কষ্টটা অনেক কমেছে। কিছুক্ষণের মধ্যে বাইরে একটা গাড়ির আওয়াজ পেলাম। সবাই শুনেও না শোনার মতো করে আছে। আমি আরো আড়াল হয়ে গেলাম, যেন ভেতরে ঢুকলে কেউ আমাকে দেখতে না পায়। কিছুক্ষণ পরে যারা ঢুকলো তাদের দেখে অবাকের চরম সীমানায় পৌঁছে গেলাম। কারণ ঘরে টিনা, আম্মু, তানহা ও পুষ্প ঢুকেছে। আমি অবাকের চরম লেভেলে পৌঁছে গেলাম। তাদের দেখে ভাইয়ারাও অবাক হয়। আমাকে এইবার সবার সামনে যেতে হবে সেটা নিশ্চিত, তবুও আমি আড়ালে দাঁড়িয়ে আছি। ওদের ঢুকতে দেখে ভাইয়া বলল, কে আপনারা? ঠিক চিনতে পারলাম না। আসলে ভাইয়া আমি মুন্নার বউ। মুন্না কোথায়? আর আপনারা কান্না করছেন কেন? মুন্নার বউ মানে? আর তোমরা বিয়ে করেছো কবে? জি ভাইয়া, আমরা বিয়ে করেছি 4 বছর হয়ে গেল। আর এ হচ্ছে পুষ্প, আমাদের মেয়ে। ভাইয়া আর কিছু না বলে পুষ্পকে কোলে নিয়ে জড়ি ধরে কান্না করতে থাকে। তা দেখে তানহা একটু ঘাবড়ে যায়। কি হয়েছে ভাইয়া? মুন্না কোথায়? মা, মুন্না তো এখানে আসেনি। আসেনি মানে? মুন্নার গাড়ি তো বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। মানে মুন্না তো ফোন দিয়ে বলল সে আসবে না। না বাবা, সে এসেছে, দাঁড়ান আমি ফোন দিচ্ছি তাকে। আচ্ছা মা, দাও। তানহা ফোন দেওয়ার আগেই আমি বের হয়ে আসি আর বললাম, কাউকে ফোন দেওয়ার দরকার নেই। আমি বের হয়ে আসাতে রোজা ঝড়ের গতিতে এসে আমার পায়ে পড়ে যায়। পায়ে পড়ে কি যে কান্না, সেটা লেখার মতো ভাষা আমার নেই। সে পা ধরে কান্না করতে করতে আমার কাছে অনেক ক্ষমা চায়, কিন্তু আমি তো ক্ষমা করার পাত্র না। আব্বু আর ভাইয়া এসে আমাকে জড়িয়ে ধরবে, এমন সময় আমি পিছিয়ে যাই আর বলি, প্লিজ কেউ আমাকে ধরবেন না, আপনাদেরকে ঠিক চিনতে পারে নাই। এগুলো বলিস না বাবা, আমাদের ক্ষমা করে দে প্লিজ। আমরা অনেক বড় ভুল করে ফেলেছি তোর সাথে। আমি তো আপনাদেরকেই চিনি না, ভুল কিভাবে করবেন? প্লিজ ভাইয়া, আমার এসব বলে আমাদের কষ্ট আর বাড়ি দিয়েন না। কষ্ট কাকে বলছো? এটা তোমাদের কষ্ট, আর আমারটা কি? দিনের পর দিন আমি যে অত্যাচার সহ্য করেছি সেগুলো তোমাদের। এগুলোকে যদি কষ্ট বলো, তাহলে আমাকে যে মোটা রড দিয়ে মেরেছে সেগুলো, ওগুলোকে কি বলবা? প্রত্যেকটা রডের আঘাত যে কতটা যন্ত্রণাদায়ক সেটা একমাত্র আমিই জানি।
মোটর রোলারের বাড়ির যন্ত্রণাটা আমিই জানি। প্রত্যেকটা বাড়ির আঘাত শরীরের চেয়ে মনে গিয়ে বেশি আঘাত করছে। আরো কষ্ট তো আমার তখনই হয়েছে যখন কেউ আমার সাথে কথা বলতো না, সবাই এক টেবিলে বসে খেতে আর আমি দূর থেকে দাঁড়িয়ে দেখতাম তোমাদের। আসলে আমার কপালটাই কেন এমন, কেন যে তোমার মতো কপাল পেলাম না। আমি যখন টেবিলে খেতে বসতাম তখন তোমরা উঠে যেতে, অথচ একটা সময় তোমরা আমাকে সারা খেতে না। আমি যখন তোমাকে খাইয়ে দিতেও তখন খুব ইচ্ছে হতো তোমার মতো আমিও আমার হাতে খাবো। জানো, সেদিন আব্বুর হাতে এই মিথ্যে অপবাদের জন্য সর্বপ্রথম মার খেয়েছিলাম। সেদিনের পরদিন আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না। আম্মুকে বললাম একটু সাহায্য করতে, কিন্তু আম্মু উল্টো বললো তুই গিয়ে মর, আমার কিছু যায় আসে না। সেদিন থেকে বাঁচার ইচ্ছে চলে গেছে। এরপরেও বেঁচেছিলাম কারণ আত্মহত্যা মহাপাপ, না হলে সেই কবেই মরে যেতাম। আরো কষ্ট কখন হয়েছে জানো ভাইয়া, যখন আমার ভালোবাসার মানুষটাও আমাকে ভুল বুঝলো। আমার বিপদের দিনে সেও আমাকে একা ফেলে রেখে চলে গেল। এরপরে অত কষ্ট পাইনি। কষ্ট পেয়েছি কখন জানো, যখন জানতে পেরেছি ও তোমাকেই বিয়ে করতেছে। আর কষ্ট পেয়েছি যখন তোমাকে আর ইভাকে একসাথে দোলনায় বসে থাকতে দেখতাম। তখন কেন জানো আমার কলিজাটা ফেটে যেত। তখন আমার খুব হিংসে হতো আমার, তবুও কিছু বলতে পারতাম না, কারণ আমি সেগুলো বলার অধিকার অনেক আগেই হারিয়ে ফেলেছি। আর অনেক কষ্ট আছে যেগুলো মনে করে আবার কষ্ট পেতে চায় না। আর তোমরা বলতেছো তোমরা কষ্ট পাচ্ছ, আমার তুলনায় তোমরা কোনো কষ্টই পাও নাই। আমার বিপদের দিনে কি আমার পাশে ছিল জানো? এখন যাকে আমার পাশে দেখতেছো তানহা, সেই তানহাই আমার বিপদের দিনের সঙ্গী ছিল। আর তোমাদের মতো মা বাবা আমার দরকার নেই। আমি এখন একটা মাও পেয়েছি, একটা বোনও পেয়েছি। এই দেখো, আম্মু আর তিনার দিকে ইশারা করে বললাম তোমরা তোমাদের মতো থাকো, আমাকে মনে করিও না। মনে করবে মুন্না নামক কারো ছেলে কারো ভাই মারা গেছে। আল্লাহ হাফেজ। তানহা চলো। একটা বার ভেবে দেখো, ওনারা কিন্তু ওনাদের ভুলের জন্য প্রচন্ড অনুতপ্ত। হ্যাঁ বাবা, একবার ভেবে দেখ। আর আমি তো তোর আপন কেউ নই। না আমি আপন, না টিনা আপন। আর ওরা তোর আপন মা বাবা, আপন ভাই। ওদের ক্ষমা করে দে। সবার চোখে জল দেখতেছি। রোজা এখনো আমার পায়ের নিচে পড়ে আছে। আমি সরে দাঁড়িয়ে তানাদের বললাম আমার থেকে বেশি বুঝতে এসো না, এখান থেকে চলো। রাগী কণ্ঠে চোখ রাঙিয়ে বললাম। আমার এইভাবে কথা বলতে দেখায় তানা বেশ ভয় পেয়ে যায়, তাই তারা আমার সাথে চলে আসতে ধরে। এমন সময় আমি পেছনে তাকে তাদেরকে বলি কখনো আবার এরকম পরিস্থিতিতে পড়লে আগে ভালোভাবে বিষয়টা শিওর হয়ে নেবেন, তারপর দেখবেন দোষটা কার, পরে না হয় বিচার করিয়েন। আর মুন্না নামে কেউ ছিল সেটা ভুলে যান। আল্লাহ হাফেজ। এই বলে চলে আসলাম। আর এভাবেই ঘটলো আর একটা গল্পের সমাপ্তি।